কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তব। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন, জানতে চলেছেন, সত্যি কথা বলতে সেই ঘটনাটি আপনারা যখন শেষ অবধি শুনবেন, এমন একটা শিহরণ, এমন একটা প্যানিকের মধ্যে আপনি পড়ে যাবেন যেটা হয়তো আপনারা কল্পনাও করেননি। ঘটনাটা আস্তে আস্তে শুরু হয় চুঁচুড়ার একটা পার্টিকুলার পাড়াতে এবং তারপর তার ভয়াবহতা বাড়তে থাকে। কি ঘটেছিল সবটাই আজকের এই এপিসোড থেকে আপনারা জানতে পারবেন। এরকম ভয়ের এপিসোড কিন্তু খুবই বিরল। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন এক্ষুনি একটা কমেন্ট করে জানান। আর আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো তান্ত্রিক হেল্প অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো। হ্যাঁ, হ্যালো। রানী কথা বলছো? হ্যাঁ, আমি রানী কথা বলছি। রানী, তুমি বেশ কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে এবং হোয়াটসঅ্যাপে তোমার একটা ঘটনা শেয়ার করেছিলে হ্যাঁ, ওভার দ্য ভয়েস। হ্যাঁ, এবং আমি যখন আজকে এই ঘটনাটা শুনছিলাম, তখন ঘটনাটার মধ্যে এমন একটা ক্রিপি এলিমেন্ট রয়েছে, এমন কিছু কিছু তথ্য রয়েছে, এমন ব্যাপার স্যাপারের মধ্যে দিয়ে তুমি গেছো, সত্যি কথা বলছি, ঘটনাটা শুনে না আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কি ঘটেছিল রানী, একদম শুরু থেকে শুরু করো, কি হয়েছিল তোমার সাথে সেটা আমি জানতে চাই। হ্যাঁ, আমি ঘটনাটা শুরু থেকেই শুরু করছি। প্রথমত আমি বলে রাখি, আমি বেসিক্যালি রানাঘাটের মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে চুঁচুড়াতে। ঠিক আছে, চুঁচুড়া স্টেশনের একদমই কাছে আমার বিয়ে হয়েছে, পল্লীশ্রীতে। তো আমি যখন এখানে বিয়ে হয়ে আসি, মিনিমাম আজ থেকে 7 বছর আগে, 2019-এ। তা আমি যখন এখানে বিয়ে হয়ে আসি, তারপর পরেই তা আমার ফ্যামিলিটা আমি একটুখানি বলে দিই। আমার ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি, বেসিক্যালি সবাই একসাথেই থাকে। ঠিক আছে, এবার আমি সেখান থেকে একটি নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে পড়ি। এখানে সেরকম ভাবে কেউ নেই, আমার হাজবেন্ড, আমি আর আমার শাশুড়ি মা। আমার ননদ আগেই আমার বিয়ের আগেই বিয়ে হয়ে গেছে, তা আমি ওনার কথা আমি বলছি না। এখানে আমি আর আমার ননদি, আমি আর একাই থাকি আর কি। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি বেশিরভাগ সময় কাজে থাকেন। আমার হাজবেন্ড হচ্ছে একজন 4 হুইলারের ইঞ্জিন মিস্ত্রি আর কি। আমাদের গ্যারেজ আছে দিল্লি রোডে, ঠিক আছে, উপরে। তা ব্যবসার জন্য ওনার অনেক সময়, বেশিরভাগ সময় রাত হয়ে যায় আস্তে আস্তে, কখনো কখনো 2টোও বেজে যেতে পারে, সেটা কাজের উপরে নির্ভর করে কি হয় না হয়। আর আমার শাশুড়ি মা বেশিরভাগ সময় থাকেন না, এরকমই থাকে আর কি। এবার আমি তো এরকম ভাবে অভ্যস্ত নই, যেহেতু আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছিলাম আর কি, বিয়ে হওয়ার পরে সবার মাঝখানে থেকে মানুষ। তো এখানে একা থাকতে আমার একা একা লাগতো প্রথম প্রথম, যখন আমার বেবি হয়নি। তা আমার বিয়ে হয় 2019-এ, তারপরে যখন 2019-এর ডিসেম্বর, আমার অক্টোবরে বিয়ে হয়, আর ডিসেম্বরে আমি কনসিভ করি। কনসিভ করার পরেই 2020-তে আমার বেবি হয়, পরের ইয়ারে, আমার যেই বছর বিয়ে হয় সেই বছরে আমি কনসিভ করি। তা আমার যে ঘটনাটা শুরু হয় সেটা আমার প্রেগন্যান্সির সময় থেকেই শুরু হয়, ওই অক্টোবরের পরে যখন ডিসেম্বরে আমি কনসিভ করি তখন থেকে। তা আমি এবার এইটুকুনি বললাম, যেহেতু এটুকুনি আমার বলা প্রয়োজন ছিল, নাহলে আমি বোঝাতে পারতাম না, ডেসক্রাইবটা করতে পারতাম না, তার জন্য। একদম। এইবার আমি প্রধান ঘটনাটা শুরু করছি, যেটা হচ্ছে আমার সাথে ফার্স্ট। তো সেরকম কিছুই হয় না, যেহেতু আমি নতুন নতুন বিয়ে হয়ে এসেছি। তা
একটা নতুন নতুন বিয়ে হলে স্বাভাবিক একটু হলুদের গন্ধ গায়ে থাকে, তার উপরে আবার 3 মাসের মাথায় মানুষ যদি প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আরো একটা ভয়ের ব্যাপার থাকে। সবাই একটুখানি বাধা দেয় যে এদিকে যাবি না ওদিকে যাবি না, একটুখানি সবাই একটু প্রিকশন মেনেই চলে। তা আমার শ্বশুর বাড়ির এলাকায়, ঠিক আছে, আমার বাড়ির থেকে এই শ্বশুর বাড়ির থেকে 4টে বাড়ির পরে একটি খুব মানে মর্মান্তিক ঘটনা ঘটে। হ্যাঁ, এখানে একটি মেয়ে ঠিক বলবো না, একটি হাউস ওয়াইফই বলবো। হ্যাঁ, আমারও যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে, 17 বছর বয়সেই, এবার ওই মেয়েটিরও এরকমই 17 বছরেই বিয়ে হয়। 18 বছরে তার বাচ্চা হয়ে যায়, আর 19 বছরে সে আনফরচুনেটলি সে নিজেকে শেষ করে ফেলে। এটুকুনি আমি বলতে চাই। উম, যেখানে আমরা এরকম ভাবতেই পারি না যে 19 বছর একটি খুবই একটা অল্প সময়, সে বেশি দিন জীবনটাকে দেখেওনি, কিন্তু হঠাৎ করে সে নিজেকে শেষ করে দিল। সে নিশ্চয়ই অনেক বড় ভেবেই নিজেকে শেষ করেছে, কারণ নিজেকে শেষ করে দেওয়াটা তো ছোট বিষয় কখনোই হতে পারে না, আমি মনে করি। একদমই ঠিক নয়। আছে, হ্যাঁ। এইবার সেও মানে আমার থেকে হয়তো তখন আমি যেহেতু 17 বছর ছিলাম, সে 19 বছর ছিল, আমার থেকে 2 বছরের বড়, মানে খুব তোমার বেশি অল্প যে বয়সেই বড়। বিয়ে হয়েছে খুব। হ্যাঁ, আমারও অল্প বয়সে বিয়ে হয়েছে। এবার যেহেতু আমি বাড়িতে একা থাকতাম, আমি বেরোতামও না, আমি পাড়ায় টাড়ায় বেরোতাম না, তার উপর আবার নতুন বউ, তার উপরে আবার প্রথম প্রেগনেন্সি, ওর জন্য বেরোতামও না। আর সেরকম ভাবে কাউকে চিনতামও না যে বেরিয়ে কি কথাই বা বলবো, সারাক্ষণ বাড়িতেই থাকতাম, সেরকম ভাবে আমি কাউকে চিনতাম না। আর ওই মেয়েটি তো, এবার এখানে একটা সব থেকে বড় পয়েন্ট, আমি কিন্তু ওই মেয়েটাকে চিনতাম না। আমি জাস্ট শুনেছি যে এরকম আমার 3টে 4টে বাড়ির পরে একজন নিজেকে শেষ করে ফেলেছে, এটুকুনি আমি জাস্ট শুনেছি। আমি তাকে কখনো দেখিও নি, এমনকি চিনিও না, জাস্ট তার বিষয়ে শুনেছি। এবং আরেকটা কথা বলে দিই, সে তার মাত্র 1 বছরের বাচ্চাকে রেখে সে suicide করে। আত্মহত্যা করে। হ্যাঁ, আত্মহত্যা করে। এবার করতে সে বাধ্য হয়, কারণ তার হাজবেন্ড ভীষণ ভাবে মানে মদ্যপান করতো, আর তাকে প্রচুর পরিমাণে টর্চার করতো। সেটা ও নিতে পারেনি, মানে একটা তো মানুষের মানে সহ্য শক্তি, সহ্য ক্ষমতা থাকে, সেটা আস্তে আস্তে ও নিতে পারেনি। তার জন্য ও নিজেকে শেষ করে দেওয়ার মতন অত বড় একটি ডিসিশন সে নিয়ে ফেলে একটা রাতে হঠাৎ। ঠিক আছে, তো সেটা তখন ডিসেম্বর মাস, এরকমই ঠান্ডা মধ্যেই একটি ডিসেম্বর মাসে সে নিজেকে শেষ করে ফেলে। এবার যখন সে নিজেকে শেষ করে, আমার একটি কথা কৌস্তব, তুমি ভাববে, আমি শুয়ে রয়েছে, আমার সন্তান শুয়ে রয়েছে, আমার হাজবেন্ড শুয়ে রয়েছে, মানলাম সে ড্রিঙ্ক করে রয়েছে, কিন্তু আমি আমার হাজবেন্ডের মাথার কাছে নিজে drink করে নিচ্ছি, আমার হাজবেন্ড টের পাবে না? এটা এরকমটা হতে হতেই পারে? পারে না। এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। যখন, আর তার ছাড়াও তার মানে বাড়িতেই তার পাশের ঘরে তার যা থাকে, তার ভাসুর থাকে, এমনকি তার তার আর এক পাশের ঘরে তার মানে শাশুড়ি মা শ্বশুর থাকেন। তা একটি মেয়ে নিজেকে ওরকম হ্যাক করে নিচ্ছে, হাজবেন্ড ঠিক আছে মদ খেয়ে রয়েছে, তাই বলে টের পাবে না যে আমার বউ আমার মাথার কাছে হ্যাং করে নিচ্ছে? ঠিক আছে, এবার এটা ভীষণ বড় একটা কন্ট্রোভার্সি, এটার মধ্যে আমি যাচ্ছি না, কারণ আমার পাড়াতে এটা নিয়ে অনেক বড় একটি কন্ট্রোভার্সি হয়ে গেছে। আমরা অর্ধেক মানুষ মনে করে তাকে মেরে দিয়েছে, ঠিক আছে, আর অর্ধেক মানুষ মনে করে না, সে সহ্য না করতে পারে হ্যাক করে নিয়েছে। এবার তার জন্য ওই ছেলেটিকে মানে 2 বছর মতন 1.5 বছর মতন জেলও খাটতে হয়েছে। ঠিক আছে, তারপরে সে বেরিয়ে গেছে, কিন্তু সে তো বেরিয়ে গেছে, কিন্তু ওই যে ওই মেয়েটি কত ইচ্ছে আকাঙ্ক্ষা রেখে নিজেকে শেষ করে দিয়েছে বলো। সেও তো পারতো আমাদের মতন, সব কটা মেয়ের মতন সেরকম একটা সুন্দর জীবন পেতে পারতো, তার বাচ্চাটাকে বড় করতে পারতো, যেরকম আমি আমার সন্তানটাকে বড় করছি, স্কুলে দিয়ে আসছি। তারও তো অনেক ইচ্ছে ছিল, এরকম অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলো ফুলফিল হলো না। অবশ্যই তার একটা মানে অনেক বড় চাওয়া, সেটা দেখেও সে চলে গেল, সে নিজেকে শেষ করে ফেললো। হয়তো মানে আমরা কখন মরার চিন্তা করি, যখন আমাদের একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন নিশ্চয়ই তার মানে এমন কিছু হয়েছিল। ডেফিনেটলি। নাহলে এত বড় সিদ্ধান্ত নেওয়াটা খুবই একটা টাফ ব্যাপার। এরপরে যেটা হয়, সে ওই মেয়েটাকে ময়নাতদন্তের জন্য, যেহেতু আত্মহত্যা করেছে অবশ্যই ময়নাতদন্ত হবেই, ঠিক আছে, তো তাকে নিয়ে চলে যাওয়া হয়
শুনতে। তা আমি ওই শুনেছি, ব্যাস এইটুকুই, যে একজন হ্যাক করেছে এইটুকু শুনেছি। আমি বেরিয়ে দেখিও নি, আমি জানিও না, যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তখন। এর জন্য আশেপাশের মানুষরা, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা বাড়িতে না থাকলেও আশেপাশের লোকেরা জানতো আমি প্রেগনেন্ট। তো তারা বলতো যে যেও না, ওদিকে হাওয়া টাওয়া লেগে যাবে। অনেকে যারা বয়স্ক মানুষ থাকে তারা কিছু বোঝে, ওর জন্য বলে। তা আমি সেরকম ভাবে যাইনি, আমি গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। আমি দেখেছি জাস্ট নিয়ে চলে গেছে, তার ফেস তো আর দেখা যায় না, তাকে নিশ্চয়ই কভার করেই নিয়ে গেছে, আমি তো তাও দেখিনি। ওর জন্য মানে দূর থেকে খালি লোকের ভিড় দেখছি যে নিয়ে যাচ্ছে। তা ওকে মানে করার পর ময়নাতদন্তের পরেও এখানে নিয়ে আসা হয়নি, একদম ওকে করে দাহ করে চলে এসছে সবাই। তারপরে তো সেই হাজবেন্ডটাকে নিয়ে গেছে অ্যারেস্ট করে পুলিশ সেই দিনই। তারপরে যেটা শুরু হয়, তারপরে জিনিসটা ভীষণ ভয়ঙ্কর। তুমি বুঝতে পারছো কুকুরের চেঁচাচ্ছে আমি, মানে নিজেও নার্ভাস, ভীষণ নার্ভাস আমি। এইটুকুনি এটা বলাতেই, মানে এইটুকুনি যে বললাম তাতেও অনেক আমার স্ট্রাগল করতে হয়েছে। মানে আমি আমি মনে করি ওই মেয়েটাও আমার বয়সী, ওই 2 বছরের বড়। কি বড়, সেরকম সেরকম কিছুই দেখেনি জীবনে। ঠিক আছে, তারপরে যেটা শুরু হয়, যেটা আমার সাথে শুরু হয়, এবং কি এটা পুরো গোটা পাড়াও সাক্ষী, মানে কুকুর বিড়ালের এত আত্মচিৎকার তুমি এখনো শুনতে পেলে, কিভাবে কুকুর ডাকছিল, এমনকি দূরে শেয়ালও ডাকছে, জানো তো? কোনো দিন ডাক না, আমাদের আজকেই হচ্ছে ব্যাপারটা। দূরে একটা জায়গা আছে, শেয়ালও ডাকছে সেখানে, মানে এতটাই হরফিক। আর তখন এরকম ও মরার পরের থেকে মানে 2-3 মাস এরকম কন্টিনিউয়াস বিড়াল কুকুর শুধু কেঁদেছে। আর তুমি বুঝতেই পারছো এটা খুবই খারাপ জিনিস। আমার একদম। বাড়ির একদম পাশ দিয়ে, মানে বাড়ির মধ্যে দিয়ে এরকম কেঁদে বেড়াচ্ছে চারিদিক দিয়ে, আর বাড়িতে কেউ নেই। সেই সিচুয়েশনে আমার কেমন পরিস্থিতি হয়েছিল তার মানে তুমি বুঝতেই পারছো। ঠিক আছে, যদিও বা আমি ভয় পাই না, আমি খুব স্ট্রং, ওর জন্য আমি একা থাকতে পারতাম ওরকম পাড়ায় একটা কিছু হওয়ার পরেও। আমার বাড়িতে কেউই থাকতো না, 2-2-2:30 পর্যন্ত আমি আরামসে একা থাকতে পারতাম। ঠিক আছে, মানে অতটা আমার মানে ভয়, আমার সাথে যেরকম, সেহেতু সেরকম ভাবে কিছু ঘটেনি তার জন্য আমি কোনো ভয় পেতাম না। তারপরে যেটা আমার সাথে হয়, একদিন আমি রাত্রেবেলা মানে শুয়ে রয়েছি, বাড়িতে যেহেতু কেউ থাকে না তখন ঘুমও দেখবা সহজে আসতে চায় না। একদম তাই। তা আমার আমার একটি ফ্রেন্ড, সে আমাকে ফোন করে, আমার যেহেতু ওরকম অবস্থা তার জন্য আমার সাথে একটু গল্প করছিল। তা তখন প্রায় 12টা 12:30 বাজে। তা আমি অনেকক্ষণ ধরে ওর সাথে গল্প করছি। আমি আমাকে বলছি কি তুই একটুখানি লাইনে বেশিক্ষণ থাক, আমার এখনো হাজবেন্ড আসেনি, আমার একটুখানি গল্প কর, আমার একটুখানি এমনিতে চারিদিকে এরকম অবস্থা। তখন ওকেও আমি শেয়ার করলাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমার একটুখানি গাটা ছমছম করছে। বলছে দেখ ভয় টয় পাস না, ঠিক আছে তুই, ঠিক আছে আমি তোর সাথে লাইনে আছি, গল্প করছি। এবার এই করতে করতে মিনিমাম 1টা 1:15 মতন বেজে গেছে। এবার সবারই তো ঘুম পায়, দিন শেষে সবাই কাজকর্ম করে যাই হোক। ঠিক আছে, এবার ও বলছে দেখ আমি না আর দেখে থাকতে পারছি না রানী, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, আমি নেক্সট ডে আবার তোর সাথে কথা বলবো, আমি হচ্ছে খুব ঘুম পেয়ে যাচ্ছে, আমি রাখছি তাহলে। আমি বলছি তাহলে তুই রেখে দিবি, তার আগে একটুখানি, আমার বাড়িতে কেউই নেই, তুই এক কাজ কর, আমি একটুখানি ওয়াশরুম থেকে আসি, তুই লাইনে থাক, তাহলে আমার খুব ভালো হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে ভয় করছিল আর কি উঠে যেতে। এবার কেউ যদি ওভার দ্য ফোনও থাকে না, যদি প্রবলেম হয় সে অন্যকে বলতে পারবে। যদি আমার কোনো প্রবলেম হয় সে আমার আওয়াজটা শুনে হার্ডলি আমার হাজবেন্ডকে তো ইনফর্ম করতে পারবে ওর জন্য। এক্স্যাক্টলি। তা আমি এর জন্য চেষ্টা করি, আমাকে বললাম তুই লাইনে থাক, আমি একটুখানি টয়লেট থেকে এসে আমি তোকে ফোনটা কেটে দেবো। এবার ও এত ঘুম পাচ্ছে, ও বলছে আমি লাইনেও থাকতে পারছি না। এবার জানি না আমি কেন ওর সাথে এটা হলো, কেন আমার সাথে এটা হলো, আমি জানি না। আমি বললাম ঠিক আছে তাহলে রেখে দে, আমি যাচ্ছি একাই। তা আমি ওর কলটা রেখে মাত্র আমি খাট থেকে নেমেছি। ঠিক আছে, খাট থেকে নামার সাথে সাথে, এবার যেহেতু শীতকাল, আমার ওখানটা একটা দড়ির মতন টাঙানো থাকে খাটের পাশে, সেখান থেকে আমি শলটা গায়ে দেবো, তারপরে আমি ওয়াশরুমে যাবো, যেহেতু বাইরে তখন প্রচুর ঠান্ডা। তা আমি এবার চাদরটা গায়ে দিয়ে আমি ওয়াশরুমে যাব বলে উঠেছি। এবার আমি যখন গায়ে দেবো পেছন ঘুরে রয়েছে, এবার আমার ঘরের দরজাটা না টিনের, আর দেখবার টিনের দরজায় একটু যদি থাবা দেয় খুব জোরে আওয়াজ হয়, সাউন্ডটা জানি না তুমি জানো কিনা, কিন্তু খুব জোরে আওয়াজ হয়। যদি একটুখানি আওয়াজ হয় তাতেই বোঝা যায় যে হ্যাঁ ধপধপ করে আওয়াজ হচ্ছে খুব জোরে।
তা আমি চাদরটা গায়ে দিচ্ছি, তার মধ্যে ধূপ ধূপ করে খুব জোরে একটা আওয়াজ হয়। এবার আমি অবভিয়াসলি বাড়িতে কেউ নিয়ে আমি খুব চমকে যাই, আমি কি হলো ব্যাপারটা। তা আমি ভাবলাম বোধহয় আমার হাজবেন্ড চলে এসেছে, তার জন্য আওয়াজ করেছে, তা খুলবো। তা আমার জানি না হঠাৎ কি মনে হলো যে একবার আওয়াজ করলো, খুলে দেবো। এবার যেহেতু চমকেও গেছি খুব, তার জন্য আমি খুলিনি দরজাটা। এবার আমি ডাকছি অনেক, আমি বলছি কি গো তুমি এসছো, তাহলে আমি দরজাটা খুলবো। হ্যাঁ, দেখছি কেউ অপর প্রান্ত থেকে সাড়া দিচ্ছে না। তা আমি বললাম কি দেখো, ভয় দেখিও না। অনেকে থাকে না, হাজবেন্ড ওয়াইফ ইয়ার্কি মারে, আড্ডা মারে, হ্যাঁ, যে ওকে একটু চমকে দি, বাড়িতে একা রয়েছে একটুখানি ভয় পাইয়ে দি, হয় ওরকম। তা আমি ভেবেছি ওরকমই হয়তো কিছু একটা হয়েছে, আমাকে হয়তো ভয় দেখাচ্ছে। আমি দেখো আমাকে ভয় দেখিও না, আমি এমনিতেই ভয়ে রয়েছি, তুমি বলো তুমি আছো। এবার আমি ভাবছি কি ওপাশ দিয়ে কেউই কথা বলছে না, আমি একাই কিন্তু কথা বলে যাচ্ছি কন্টিনিউ। এবার তারপরে আমি ভাবছি কি আচ্ছা যদি ওপাশে থাকে আমি একটা ফোন করি, ফোন করলে তো ওপাশে রিংটা বাজবে দরজার পিছনে, তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো অপোজিট দিকে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি কি করলাম, খাটে যেহেতু ফোনটা ছিল, আমি আস্তে করে তখনও কিন্তু দরজাটা খুলিনি, আমি আস্তে করে ফোনটাকে নিলাম, নিয়ে আমি ফোন করছি, কিন্তু ওপাশে কোনো রিং হচ্ছে না, সাউন্ড হচ্ছে না, কিন্তু রিং হচ্ছে। তো রিং হওয়াতে আমার হাজবেন্ড ফোনটা রিসিভ করে, রিসিভ করার পরে আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ হ্যালো বলো। ও তো চিল রয়েছে, ও তো কোনো প্রবলেম নেই। ও আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ হ্যালো বলো কি হয়েছে। এবার আমি বলছি তুমি কি মাত্র বাড়িতে এসছো? বলছে না, আমি তো বাড়িতে আসিনি, আমার এখনো আসতে মোটামুটি আধা ঘন্টা লাগবে, আমি তো এখনো একটুখানি দূরে আছি। আমি বলছি বলছে না কেন, কি হয়েছে কিছু? আমি বলছি না কিছু হয়নি। এবার স্বাভাবিক, একটা মানুষ একা থাকলে বাড়িতে, তার উপর প্রেগনেন্ট মানুষ থাকলে অবভিয়াসলি চিন্তা হয়। আমি বলছি না কিছু হয়নি। আমি বলি, ঠিক আছে রাখছি, তুমি আসো। তা আমি কেটে দিই ফোনটা, কেটে দিয়ে এবার ততক্ষণে আমি তো ভুলেই গেছি যে আমার টয়লেট পেয়েছিল, আমি ওয়াশরুমে যাব, আমার সেসব মাথা থেকে সব আউট হয়ে গেছে। এবার তারপরে আমার মনে পড়েছে যে না আমার তো টয়লেটে যাওয়াটা আবশ্যক, এবার প্রেগনেন্সি তো ঘন ঘন ওয়াশরুম যেতেই হয়, ঠিক আছে। এবার আমি ভাবছি কি যাবো না এরকম, মানে আমি কি চাই কিছু হবে। তা আমি গেছি, গিয়ে টয়লেট করে রীতিমতন এসেছি। তো দেখছি আমাদের বাড়ির মানে আমার উঠোনের সামনে দিয়ে একটি কালো মিশমিশে কালো বিড়াল একবার মানে ও কন্টিনিউয়াসলি কাঁদছে, কিন্তু ও মানে বিচ্ছিরি ভাবে কাঁদছে, যাকে বলে একদম বাজে ভাবে কাঁদছে। একবার এদিকে যাচ্ছে কেঁদে কেঁদে, একবার ওদিকে যাচ্ছে। এবার আমি ভাবছি ও কি করছে। বেসিক আরেকটা কথা বলে, আমি বিড়াল খুব একটা পছন্দ করি না। হ্যাঁ মানে কেন জানি না, সবাই পশু ভালোবাসে না, আমি ভালোবাসি, কিন্তু ওই যে দূরে থাকো তুমি, আমার কাছে এসো না, একটুখানি আমার ভয় করে, ঠিক আছে। এবার কিন্তু আমার জানি না কি হলো সেদিনকার, আমি বিড়ালটার পেছন পেছন বলে না মন্ত্রমুগ্ধের মতন, যেন মানে বাঁশির সুরে মানুষের চলে যায় না পেছন পেছন, আমি যেন ওই বিড়ালের কান্নার আওয়াজ শুনে শুনে আমি ওর পেছন পেছন চলে যাচ্ছি। আমি যে দেখিও কি করে, এটা কোনো বিষয় তুমি রাত মানে 1:30টার সময় বিড়াল কাঁদছে সেটা দেখতে যাওয়া, তাও একটা প্রেগনেন্ট মহিলা, ঠিক আছে। মানে এখন নিজেকে মনে করলে মনে হয় কি আমি ওটা কি করছিলাম তখন, কিন্তু তখন যেন আমার ওটা খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছে, ঠিক আছে। এবার আমি ওই বিড়ালটা কাঁদতে কাঁদতে একদম আমার গেটের বাইরে চলে গেছে। এবার আমি গিয়ে গেটের সামনেটা দাঁড়িয়ে রয়েছি। এবার কন্টিনিউয়াসলি ওটা 1:30টার থেকে ওরকম ভাবে কাঁদছে, 1:30টা চলে গেছে, 2টো চলে গেছে, 2:30টে বেজে গেছে। কন্টিনিউয়াসলি আমি ওখানে, ও কাঁদছে, একবার এদিকে যাচ্ছে, সামনে আসছে, এগোচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কাঁদছে কিন্তু। আমি 2:30টে পর্যন্ত, তুমি ভাবো 1:30টা থেকে 2:30টা পর্যন্ত কি দেখছি ওখানে, শুধু ওই বিড়ালের কান্নাটা। কেন দেখতে যাবো? একটা কালো মিশমিশে বিড়াল শুধু কাঁদছে, একবার এগোচ্ছে আমার পাশ দিয়ে, ও যাচ্ছে। আর তুমি ভাবতে পারবে না ওই রাত 2:30টার সময় ওই ঠান্ডার মধ্যে ডিসেম্বর মাসে কেউ থাকার কথা, কেউ নেই। আর মানে আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্ব ওই বাড়িটি যেখানে ইনসিডেন্টটা হয়েছে। আর পাড়ার মধ্যে শুনশান, কেউ নেই, কেউ আসারও কথা না, ওই রাত 2:30টার সময় কে আসবে, ঠিক আছে। আর আমি ওখানে দাঁড়িয়ে মানে কন্টিনিউয়াসলি ওকে দেখেই যাচ্ছি। এর মধ্যে আমি একটা বাইকের সাউন্ড পেয়েছি। এবার রীতিমতন আমাদের পাড়ায় সেরকম অত রাতে কেউ আসে না আমার হাজবেন্ড ছাড়া। তা আমার ওই বাইকের আওয়াজ, আমার মাথাটা আমি বুঝতে পারলাম আমি এখানে অনেক আমি দাঁড়িয়ে রয়েছি। মানে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, যেন ঘোর থেকে বেরিয়ে এসেছি ওই বাইকের আওয়াজটায়। তা আমি বুঝতে পারলাম যে আমার হাজবেন্ড আসছে। এবার ওই এসছে তখন ওই মুহূর্তে।
ও আসাতে এবার আমি ওই বিড়ালের উপর থেকে আমি ফোকাসটা হারিয়ে ফেলেছি। এতক্ষণ যে ওটাকে ওয়াচ করছিলাম আমি ওটার থেকে একদম নিজেকে সরিয়ে নিয়ে আমি দেখছি আমার হাজবেন্ড আসছে। এবার ও আমাকে এসে বলছে, তুমি এখানে এত রাত্রে দাঁড়িয়ে আছো কেন? স্বাভাবিক, একটা প্রেগনেন্ট মহিলা অত রাত্রে 2:30টার সময় ওখানে দাঁড়িয়ে থাকবে, এটা কি স্বাভাবিক কোনো বিষয়? তা আমাকে বলাতে আমি বলছি, না আমি এমনি এখানে দাঁড়িয়ে আছি। বলছে, এটা এমনি কোনো দাঁড়িয়ে থাকার কারণ? তুমি একজন মানে প্রেগনেন্ট মানুষ, তুমি এখানে এরকম এমনিতে পাড়ার পরিস্থিতি এরকম হাওয়া টাওয়া লাগতে পারে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি এমনি দাঁড়িয়ে আছে। তখন আর কি বলবো, যে বিড়াল কাঁদছিল আমি ওটা দেখার জন্য দাঁড়িয়ে আছি? তাহলে তো আরো বকবে। তা আমি বললাম যে না আমি এমনিই দাঁড়িয়ে আছি। তখন আমাকে বলছে, তুমি কটার থেকে দাঁড়িয়ে আছো? আমি বলছি, ওই যে তোমাকে ফোন করলাম, তারপরে আমি বাথরুমে গেছিলাম, এসে তারপরে এখানে দাঁড়িয়ে আছি। বলছে, তুমি আমাকে ফোন করেছো কখন বলো তো? আমি বলছি, কখন? বলছে 1:30টার সময়। এখন কটা বাজে জানো? আমি বলছি, কটা? বলছে 2:30 বাজে। তুমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছো অকারণে? তা আমি সেদিনকার ওকে কিছু বলিনি, ও আমাকে বকা টকা দিয়ে ঘরে নিয়ে চলে এসেছে, আমিও ঘরে চলে এসেছি। আমি আর ওকে কিচ্ছু বলিনি, তো চলে এসেছি, ঘুমিয়ে পড়েছি। আবার এরকমই 2-3 সপ্তাহ পরে এরকম আমার, এবার আমি যেহেতু আমার ঘরে থেকে আমি ভয় পেয়েছি, আমি ভাবছি কি আমার ঘরে তো সেরকম ঠাকুর ঠাকুরের ছবি সেরকম ভাবে ছিল না কি। তো আমি ভাবছি আমি এই ঘরে রয়েছি, আমার হয়তো বা প্রবলেম হচ্ছে। সেদিনও এরকম আর একদিনও, সেদিনও আমার বাড়িতে কেউই নেই, ঠিক আছে, রীতিমতো। এবার আমি সেদিনও অনেক রাত, আমি আমার শাশুড়ি ঘরে, যেহেতু ঠাকুরের ছবি টবি ঠাকুরের পুজো দেয় ওখানে সব আছে, তা আমি ভাবছি এখানে থাকি, একটুখানি ভালো লাগবে, ঠিক আছে। তা আমি ওখানে ওই ঘরে বসে বসে খাটের মধ্যে শুয়ে শুয়ে আমি টিভি দেখছি। এবার রাতে, এবার কত রাত অব্দি টিভি দেখা যায়? হার্ডলি 12:30। এবার আমি টিভি টিভি দেখতে দেখতে আমি ভীষণ ক্লান্ত। এবার আমি ঘুমিয়ে পড়িনি, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি যে হ্যাঁ একটুখানি শুই, তারপর যখন হাজবেন্ড আসবে তখন ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো, কোনো ব্যাপার না। তো আমি টিভিটা অফ করেছি, একটুখানি এসে জল খেয়ে বসেছি মাত্র, তখন আমার প্রেগনেন্সির টাইমটাও একটু বেড়েছে হয়তো। তখন আগে 1 মাস ছিল, তারপরে 2 মাস হয়েছে এরকম। তা আমি শুনতে ততদিন কিন্তু এরকম বিড়াল কন্টিনিউয়াসলি কেঁদেই যাচ্ছে, মানে এটা আমার পাড়ার সবাই সাক্ষী যে এরকম ভাবে বিড়াল কেঁদেছে অজস্র, মানে সব সময় কেঁদেই বেড়াচ্ছিল। তারপরে আমি, আমার শাশুড়ি মার ঘরের দরজাটা কিন্তু কাঠের, ওটার মধ্যে এবার যদি আওয়াজ করে তো বেশ জোরে কিন্তু আওয়াজ করতে হবে, তাহলে কিন্তু আমি শুনতে পাবো। তো এরকমই নক করেছে, ধুপ ধুপ করে নক করেছে। তা আমি বললাম, কি হলো? এখন কে এলো? এখনো তো আসার সময় হয়নি। আমি তার একটু আগে ফোন করেছি আমার হাজবেন্ডকে, তো তখনও আসার সময় হয়নি। আমি যে তাহলে কি চলে এলো? হ্যাঁ, আমি কি না দাঁড়াও আর একবার করুক। এবার সবাই বলে যে একবার ওরকম নক করলে যেতে নেই। তা আমি বললাম ঠিক আছে, আরেকবার যদি কেউ এসে থাকে আরেকবার নক করুক, তারপরে যাব। তো দেখছি আরেকবার কেউ নক করছে না। আমি তো তাহলে বোধহয় আমি মনের ভুল হয়েছে, আমি শুয়ে থাকি। এবার শুয়ে থেকে একটু চোখ লেগেছে, দেখছি আবার ওরকম আওয়াজ হচ্ছে। তখন আমি ভেবেছি, এবার আমি কিন্তু ঘুমিয়ে পড়িনি, চোখ লেগেছে বলতে কি আমি একদম মানে তন্দ্রায়ও ছিলাম না, আমি জাস্ট চোখটা বুজে শুয়ে রয়েছি। আবার আওয়াজে আমি এবার সত্যিই উঠে গেছি। আমি যে কি হলো, তখন বোধহয় আওয়াজ হলো, এখনো আওয়াজ হলো, তার মানে নিশ্চয়ই কেউ এসছে। আমি তাহলে চেক করি, কাঠের দরজা দেখবো দুটো মানে কাঠের ফাঁকে একটুখানি ফাঁক থাকে, যে দেখা যায় বাইরে। আমি বলছি দেখি বাইরে কেউ আছে নাকি, তারপরে দরজাটা খুলে দেবো। তো আমি ওই ফাঁকা দিয়ে আমি দেখার চেষ্টা করলাম, দেখছি কেউ নেই, পুরো ফাঁকা, আমি দেখতে পাচ্ছি। এবার আমার বাড়িটা যেহেতু এল শেপের, আমি একবার বলি, আমার ঘরটা এল শেপের। ফার্স্টে আমার ঘর, তারপরে আমার শাশুড়ি মার ঘর, তারপরে ডান হাতে রান্নাঘর, তার ডান হাতে মানে ওয়াশরুম। তো এরকম, তো পুরো বারান্দাটা দেখা যায়, একদম গেট পর্যন্ত পুরো টানা দেখা যায়। তা আমি দেখছি পুরো ক্লিয়ার, কেউ নেই। তা আমি ভাবছি অদ্ভুত ব্যাপার, 2বার করে নক হলো, আমি তো ঘুমিয়েও যাইনি, ঠিক আছে, আমি স্পষ্ট শুনেছি কি হলো। তারপরে আমি এসে না, আমি ভয় করছি, রীতিমতো ভয় করছে। তার মধ্যে তো ওরকম বিড়ালে কেঁদেই যাচ্ছে, মানে অসম্ভব কাঁদছে যাকে বলে, ঠিক আছে। তার মধ্যে আমি ওরকম এসে আমি একটুখানি শুলাম, তার মধ্যে আমার হাজবেন্ড চলে এসেছে। সেদিনও আমি খুবই ভয় পেয়েছি, আমি ঘেমে টেমে একাকার অবস্থা আমার ভয়ে। তা আমার হাজবেন্ড এসে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে? আমি বলছি ঘেমে টেমে গেছো। তখন কিন্তু মানে ভালো ঠান্ডা, জানুয়ারি মাসে ভালো ঠান্ডা, আর আমি তত্তরিয়ে ঘামছি। তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে যে তুমি এরকম ঘেমে গেছো কেন? আমি বলছি না জানো, এরকম আগের দিন আমি তোমাকে বলিনি, কিন্তু আগের দিনও এরকম হয়েছে, আজকেও সেম ঘটনা হলো।
ঠিক আছে, আমি না বুঝতে পারছি না। ও আমাকে বলছে না তোমার এগুলো মনের ভুল, ও কিছু না, চলো ঘুমিয়ে পড়বো। তা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আমিও ভাবছি যে হ্যাঁ হয়তো বা মনের ভুল, এটা এরকম তো কিছু হতে পারে না, আমি বেশি ভাবছি। ওটা স্বাভাবিক, কেউই এরকম ভাববে না যে কোনো কৃপি ঘটনা ঘটতে পারে। কিন্তু এটা সত্যি কথা বলতে এটা শুধু স্টার্ট ছিল, এগুলো ট্রেলার, এইটুকুনি জাস্ট ট্রেলার হলো। কিছুদিন পরে যেহেতু আমার ভারী মাস হয়ে গেছিল, তার জন্য আমার বাড়ির থেকে আমাকে নিতে আসে, আমার ঠাম্মি নিতে আসে আমাকে, আমার বাপের বাড়ি নিয়ে চলে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমি আমার ঠাম্মিকে বলি যে জানো তো ঠাম্মি, আমার সাথে না এরকম এরকম হয়েছিল, এবার একটু হাওয়া লেগেছে। তারপরে আমার ঠাম্মি আমাকে কি বলে যে এরকম টাইমে এরকম এরকম হয়, অনেকে অনেক কিছু দেখে, তুই চিন্তা করিস না, চল তোকে একটু ঝাড়িয়ে নিয়ে আসি। তা আমাদের একজন আছে, ঝাড়িয়ে দেয়। ঠিক আছে, উনি কবিরাজ গোছেরই লোক। ঠিক আছে, তো উনি ঝাড়িয়ে দেন, ঝাড়িয়ে একটা মাদুলি আমাদের দিয়ে দেয়। তা আমি পড়ি সেটা, যে ঠিক আছে একটা প্রোটেকশন, যাই হোক। তো অসুবিধা হয় না, আমার হচ্ছে ডেলিভারি পর্যন্ত কোনো অসুবিধা হয় না, আমার বাচ্চাও সুস্থভাবে হয়ে যায়, আর আমার সাথে ওরকম কিছু হয় না। কিন্তু যখন ডেলিভারি হয়ে যায়, সেলাই টেলাই কাটা হয়ে যায়, আমি বাড়িতে চলে আসি। এবার তুমি জানোই, অবশ্য সব মেয়েরাই জানে যে ডেলিভারির সময় কোনো মাদুলি টাদুলি মানে এসব কিছুই রাখা যায় না, যখন সিজার করতে নিয়ে যাওয়া যায় সবই ফেলে দিতে হয়। তা আমি সবই ফেলে দিই একইভাবে, সব প্রোটেকশন চলে গেল আমার কাছ থেকে। তা আমি তখন তখন তো বুঝতে পারি না, এবার অনেক দিন হয়ে গেছে, আমি ভেবেছি সব মিটে গেছে। এরকম ভাবে যে আমাকে আবার নতুন করে আমার মানে ভীষণ বাজেভাবে আমাকে এফেক্টেড করবে, আমি তখনও ভাবতে পারিনি, ধারণাতেই ছিল না। যেহেতু 6 মাস অলরেডি হয়ে গেছে, কেটে গেছে ঘটনাটা, 6-7 মাস। তা আমি যখন ডেলিভারি হয়ে আসি, তার হার্ডলি 1 থেকে 1.5 মাসের মাথায় আমি একটি স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নটা এরকম, এবার আমি একটা মানে তোমাকে এমন একটা স্বপ্নের কথা বলবো, যা মানে আমি মনে আমি আমি আমার জানা মতে কেউই দেখে এরকম স্বপ্ন। একটা স্বপ্ন তুমি কখনো শুনেছো যে ধারাবাহিক ভাবে হয়? স্বপ্ন আমরা কেমন দেখি, যে স্বপ্ন দেখছি যেটা আমরা সারাদিন কাজকর্ম করি কিংবা যেটা নিয়ে আমরা বেশি ভাবি, আমরা সেটা স্বপ্নে দেখি। ঠিক আছে, কিংবা স্বপ্ন এরকম হয় ডেজাভু টাইপের, যে আমরা আহ একটা জিনিস দেখছি, পরবর্তীকালে সেটা যখন করছি তখন হচ্ছে এটা তো আমি আগে করেছিলাম, কিন্তু ওটা স্বপ্নে আমাদের সাথে হয়, সেটা আমরা রিয়েলিটিতে তখন আমরা করতে ইমাজিন করি। কিন্তু আমার ক্ষেত্রে এগুলো কোনোটাই নয়। আমি আমার স্বপ্নে এমন একজনকে দেখতে পাচ্ছি যাকে আমি কোনোদিনও দেখিনি। এই কোনোদিনও দেখিনি মানুষটা কে বলতো? যে ওই যে মেয়েটা নিজেকে শেষ করলো, আত্মহত্যা করলো, সেই মেয়েটিকে, যাকে আমি কোনোদিনও দেখিনি, যার ফেসটা পর্যন্ত আমি কোনোদিনও দেখিনি। মানে ওই মরা মেয়েটাকে তুমি স্বপ্ন দেখছো? হ্যাঁ, এক্স্যাক্টলি। তার উপরে কেমন ভাবে স্বপ্নটা, একটা সিরিয়াল দেখো না, পার্ট বাই পার্ট হয়, আজকে একটু অর্ধেক দেখলাম, তারপরে আবার অর্ধেক শুরু হলো, ঠিক সেরকম ভাবে, এরকম ভাবে কাউকে আমি জানি না স্বপ্ন দেখে কিনা কেউ। ঠিক আছে, আর আমি ওই মেয়েটাকে সত্যি কৌস্তব, আমি কোনো দিনও আমি ওই মেয়েটাকে দেখিনি, আমার লাইফে দেখিনি আমি। লোকে তো পাশ দিয়ে হেঁটে গেলেও তো ফলো করে, আমি তাও দেখিনি মেয়েটিকে। এরকম একটা মেয়েকে আমি কিভাবে দেখতে পারি নিজের স্বপ্নে? এবার আমি স্বপ্নটা তোমাকে ডিসক্রাইব করছি। এবার যেটুকুনি আমি তোমাকে বলবো সেটুকুনি পুরোটাই আমার স্বপ্নে, পুরোটাই। আমি একদিন রাত্রেবেলা শুয়ে আছি, তা আমি ঘুমিয়ে গেছি, ভালো, কোনো ব্যাপার না। আমি স্বপ্ন দেখছি যে আমার তখন বিয়ে হয়নি, যেটা ঠিক আছে, যে আমার বিয়ে হয়নি। আমি মানুষের স্বপ্ন, বিয়ের আগে যেরকম টিউশন পড়তে যাই, আমি পড়তে গেছি। তো এক জায়গা থেকে মানে পড়ার থেকে বেরিয়ে আমি বলছি কি, আমার ফ্রেন্ডদের খিদে পেয়েছে, ফুচকা খাবো। ঠিক আছে, পাশে একটা স্টল থাকবে, আমি বলছি ওই স্টলে চল ফুচকা খেয়ে আসি। আমি বলছি ঠিক আছে চ। গেছি ফুচকা খেতে। এবার আমার পাশে একজন মহিলা, মানে এটা কি বলবো, অবয়বটা এরকম, মানে কালো তো হয়, মানুষ কালো হয়, ঠিক আছে, আমার হাজবেন্ডও কালো, ঠিক আছে, এবার এত কালো, মিশমিশে কালো আমি মানুষ দেখিনি, তুমি জানো না, মানে ফ্যাকাশে কালো হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে দেহটা। আর সে একটা কালো শাড়ি পরে, মানে কালো তার উপরে
শাড়িটাও কালো, মানে কতটা ক্রিপি তুমি ভাবতে পারবে না। হুম 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 মানে আমার এখন বলছি আমি হাঁপিয়ে যাচ্ছি বলতে গিয়ে। মানে যখনই আমি ওটা মনে করি না সিনারিটা, চুলগুলো খোলা, ঠিক আছে, মানে দৃষ্টিটা তোমার উপরে এমন ভাবে রেখেছে আমার উপরে, ঠিক আছে, যেন মানে আমাকেও খেয়ে ফেলবে, হুম 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 এমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। এবার আমি ভাবছি, আমি যেহেতু ফুচকা খেতে গেছি, এবার আমি ভাবছি কি বোধহয় ওনারও খিদে পেয়েছে তার জন্য উনি এরকম ভাবে তাকিয়েছে। অনেকে থাকে না দরিদ্র মানুষ, ঠিক আছে, এরকম, ঠিক আছে। আমি ভেবেছি, আমি বলছি আপনি কি খাবেন, আপনি খান, অসুবিধা নেই, আমি পয়সাটা দিয়ে দেবো, ঠিক আছে। ওরকম ভাবে তাকিয়ে রয়েছে। এবার অনেককে মানে কেমন একটা লাগে না নিজের ভেতরে। তা আমি বলেছি, আমি যে লোকটা আমাকে ফুচকা দিচ্ছে, আমি বলছি দাদা ওনাকেও একটা পাতা দিন, উনিও খাক। এবার আমাকে উনি বলছে কাকে পাতা দেবো। আমি যে কেন, আমার এই যে ডান বাঁ পাশে দাঁড়িয়ে আছে ওনাকে পাতাটা দিন। বলছে তোমার বাঁ পাশে কেউ নেই, তোমার ডান পাশে তো তোমার বান্ধবী দাঁড়িয়ে আছে, ওদেরকে দেবো তো। আমি যে হ্যাঁ ওদেরকে তো দেবেনি, এনাকেও দিন, এপাশে কেউ নেই। আমি যে কি বলছেন, এখানে একটা জলজান্ত মানুষ দাঁড়িয়ে আছে, আমি ভয়ও পাচ্ছি, কিন্তু ওনাকে দেখে আমি ভয় পাচ্ছি লিটারেলি। কিন্তু আমি তবু বলছি যে ওনাকে একটা পাতা দিন। তুমি ভাবতে পারছো তো মানে কি বলবো। এবার উনি আমার সাথে, আমি সমানে আর্গুমেন্ট করে যাচ্ছি, উনি আমার সাথে পাল্টা আর্গুমেন্ট করে যাচ্ছে। এবার আমাকে বলছে তুমি তোমার বান্ধবীদের জিজ্ঞেস করো তোমার পাশে কেউ নেই। হ্যাঁ, এবার আমার বান্ধবীদের আমি জিজ্ঞেস, এই আমার পাশে নেই কেউ? বলছে বিশ্বাস কর রানী, তোর পাশে কেউই নেই। আমি যে তোদের মাথাটা খারাপ হয়ে গেছে, এমনিতেই আমি এই মহিলাটাকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছি, তারপরে তোরা বলছিস এই মহিলাটাকে তোরা দেখতে পাচ্ছিস না, এটা কোনো কোনো হতে পারে? মানে আমি যে কি বলবো, আমি নিজেই মানে ভীষণ পাজলড হয়ে গেছি তখন। মানে তুমি ভাবতে পারবে না, দৃষ্টিটা এরকম, মরা মাছের চোখ যেরকম হয় ওরকম ভাবে হুম। একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এবার মানে আমি কি বলবো, আমার কেঁদে ফেলার মতন অবস্থা। তা সেদিনকে আমি ঘুমটা ভেঙে যায়। এবার আমি ঘুমটা যখন ভাঙে আমি হচ্ছে আমি রিলিফ পেয়ে গেলাম। আমি যে এটা আবার কোন ধরনের স্বপ্ন, আমি এবার ওই মহিলাটাকে, আমি মনে করার চেষ্টা করছি সমানে যে আমি আচ্ছা ওই মহিলাটাকে কখনো দেখেছি। মানে স্বপ্ন মানুষের কাকে নিয়ে দেখে, এটা এত রিয়াল, মানে মনে হচ্ছে আমি রিয়াল, মনে হচ্ছে আমি সত্যিকারের দেখছি, কিন্তু আদতেও ওটা স্বপ্ন। আমার স্বপ্নটা ভেঙে যায়, কিন্তু আমি মনে হচ্ছে যে হ্যাঁ আমি বাস্তবে ওটা দেখছি, ওরকম একটা মহিলা এন্টিটি, মানে ওটা এন্টিটিই বলবো যেহেতু আমি দেখতে পাচ্ছি আর কেউ দেখতে পাচ্ছে না, সেটা এন্টিটি ছাড়া আর কি হবে বলো। ওরকম বীভৎস একটা ফ্যাকাশে কালো মহিলা, চুলগুলো খোলা, আর হচ্ছে কালো শাড়ি পরা, আর মানে দৃষ্টি তার অস্বাভাবিক দৃষ্টি, মানে যে দেখেনি সে বুঝতে পারবে না। আর যারা এরকম কিছু ফেস করেছে তারা তো বুঝতেই, মানে কি একটা খারাপ বিষয়। তা আমি সেটা, আমি চাইছি যে ভুলে যেতে, ঠিক আছে। এবার 2-3 দিন যায়, 2-3 দিন পরে সেম স্বপ্ন, আবার যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে। এটা কখনো হয়? পরের দিন যেটা হলো, আমি আবার ঘুমিয়েছি, ঘুমানোর পরে দেখছি যে ওই যে আমি ফুচকা খাচ্ছিলাম, আমি রেগে গেলাম, তা আমি আমি বলছি তোরা থাক, ঠিক আছে, এটাও কিন্তু স্বপ্ন, কিন্তু যে তোরা থাক আমি বাড়ি চলে যাচ্ছি, তোরা আমার সাথে আমার খিল্লি নিচ্ছিস, আমি এরকম দেখতে পাচ্ছি তোরা দেখতে পাচ্ছিস না, এটা একটা বাজে ব্যাপার, তোরা থাক। এবার আমি ফেলে টেলে আমি, এবার আমার সাইকেল ছিল একটা, আগেও একটা সাইকেল ছিল, আমি সাইকেল চালিয়ে আমি বাড়ি চলে গেলাম। আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু মহিলাটা আমাকে পেছন করছে। মহিলাটা পেছন করছে কেমন ভাবে তুমি তাও মানে ভাবতে পারবে না। পেছন করে হেঁটে হেঁটে কিংবা দৌড়িয়ে, যদি সে খুব জোরে সাইকেল চালায়, উনি ভেসে ভেসে চলে আসছে, মানে জাস্ট মনে হচ্ছে ফ্লাই করতে করতে চলে আসছে, আমার সাইকেলের সাথে পাল্লা দিচ্ছে। আমি বলছি, আমি প্রথমে তো খেয়াল করিনি, যখন আমার কিছু কি একটা মনে হলো আমি জানি না, আমি স্বপ্নের মধ্যেই যেন পেছন করলাম, দেখছি ওরকম ভাবে ফ্লাই করতে করতে আসছে। এবার আমি পায়ের দিকে হঠাৎ তাকিয়েছি, আমি তখন মানে আমার মানে ভেতরে যত শক্তি আছে সব শক্তি যেন আমি সাইকেল চালাতে দিয়ে দিচ্ছি, আমি বাস্তবেও ঘেমে গেছি, এরকম আমার সিচুয়েশন হয়ে গেছে। আমি সাইকেল রানিং চালিয়ে সাইকেল ফেলে মেলে মানে আমি আমার বাড়িতে ঢুকে গেছি, স্বপ্নে আমি দেখছি। আর যে এন্টিটিটা আমাকে তাড়া করছিল এতক্ষণ, সে আমার বাড়ির ওখানে এসে দাঁড়িয়ে স্টপ হয়ে গেছে আমার বাড়ির সামনে, আর আমি সাইকেল মাইকেল ফেলে আমি ঘরে ঢুকে গেছি।
আমি এত হাঁপাচ্ছি, আমি বাস্তবেও হাঁপাচ্ছিলাম, বলতে গেছি এখনো হাঁপাচ্ছি। আমি ঘরের মধ্যে ঢুকেছি, আমি আমার ঠাম্মা আর আমার কাকি বসে আছে। আমাকে বলছে, তুই হাঁপিয়ে গেছিস কেন এরকম, স্বপ্নে দেখছি। আমি, তোমরা বিশ্বাস করবে না, কেউই বিশ্বাস করছে না জানো তো। বলছি কেন, কি হয়েছে? আমি কি, তোমরাও বললে বিশ্বাস করবে না। বলছে আরে বল তো আগে, তারপরে তো বিশ্বাসের অবিশ্বাসের প্রশ্ন আসছে। আমি বলছি আমাকে বিশ্বাস করবো তো? বলছে হ্যাঁ, বিশ্বাস করবো না কেন। বলছে জানো, এরকম একটা কালো ফ্যাকাশে মুখ একটা মহিলা, একটা কালো শাড়ি পরে, তার চোখগুলো অস্বাভাবিক, কি বলবো, মানে বোঝাতেই পারছি না আমি তাদের। আমাকে পেছন করতে করতে, ফলো করতে করতে আমার বাড়ি অব্দি চলে আসছে জানো। এবার ওরা শুনে আমাকে যেন খিল্লি করছে, আমার ঠাম্মা হাসছে, আমার কাকি হাসছে, এদিকে আমি কাঁদছি, আর ওরা অট্ট হাসিতে মানে মানে হেসে হেসে যেন পাগল হয়ে যাচ্ছে। কেমন লাগছে এই ঘটনাটা কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করে এই ঘটনাটা না সবার মধ্যে শেয়ার করে দিন। আর আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, এমন কোনো প্রবলেম যেটা হয়তো আপনারা সলভ করতে পারছেন না বা বুঝতে পারছেন না কেন হচ্ছে, অথবা আপনার যদি কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন ঘটনাতে ফেরা যাক। আমি যে, দেখো তোমরা হেসো না, তোমরা আমাকে বিশ্বাস করো, তুমি চলো দেখবা, চলো দেখবা। এবার আমার কাকি তো বিশ্বাসই করছে না স্বপ্নের মধ্যেও। আমার ঠাম্মাকে বলছে, আমি, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো অন্তত বিশ্বাস করো, তুমি তো সব থেকে বেশি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, চলো তুমি দেখবা, চলো তুমি দেখবা। এই করতে, এইটা বলতে বলতে গোঙাতে গোঙাতে আমার হাজবেন্ড শুনতে পাচ্ছে আমি পাশের থেকে গোঙাচ্ছি, কিছু একটা বলার চেষ্টা করছে, আমার হাজবেন্ড আমাকে মানে ঝাঁকাচ্ছে। তখন আমি কাঁদছি ফুফিয়ে ফুফিয়ে। তখন আমাকে তুলেছে, তুলে বলছে তোমার কি হয়েছে? আমি বলছি, আমার কিছু, আমার কি হয়েছে, আমি মানে তখন নিজেই হতবাক, মানে অস্থির হয়ে গেছি। আমাকে জল দিল, জল দেওয়ার পরে জলটা খেলাম। আমি বলছি তুমি জানো, আমি কয়েকদিন ধরে এরকম একটা স্বপ্ন দেখছি, আমি খুব মানে ভয় পেয়ে রয়েছি। বলছে ওসব কিছু না, ঠাকুরের নাম করো, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। ও মানে তখন আমি ওকে ডিটেলসে বলিনি, যেহেতু এর জন্য আমাকে বিশ্বাসও করেনি, ঠিক আছে। এবার স্বপ্ন, যেহেতু স্বপ্নটাকে কে কে বিশ্বাস করে, যার সাথে না ঘটে সে তো বিশ্বাস করবে না। তাই আমি জল খেয়ে ঘুমিয়ে পড়ি। আবার 3-4 দিন পরে আবার সেম সেম স্বপ্ন, সেম জায়গার থেকে সেম ভাবে আবার শুরু হয়। আমি আবার বলছি যে তোমরা আমাকে বিশ্বাস করো, কাঁদছি, কেঁদে কেঁদে বলছি তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, চলো আমার সাথে দেখবে। আমার ঠাম্মা বলছে ঠিক আছে চল, আমি তোকে বিশ্বাস করছি, চল আমি দেখবো। আমি বলছি, ঠিক আছে চলো। আমি বলছি দেখো, নিচ দিয়ে সামনাসামনি যেও না, যদি লুকিয়ে পড়ে চলো আমরা উপরে দোতলায় আমাদের একটা প্যাসেজ আছে, যেখান থেকে আমরা দেখলে আমরাই দেখতে পাবো, উপরে দোতলার থেকে আর কেউ দেখতে পারবে না আমাদের। এবার আমি বলছি চলো উপরে গিয়ে দেখবো। দেখবা আমাদের গেটের সামনে, তুমি চলো দেখবা দাঁড়িয়ে আছে। আমি এরকম ভাবে বলছি, চলো দেখবা দাঁড়িয়ে আছে। বলছে চল দেখছি। আমি কি, লাইটও জ্বালাবে না বারান্দার, তুমি চলো অন্ধকারে যাবো হেঁটে হেঁটে। অন্ধকারে সিঁড়ির উপর দিয়ে হেঁটে গিয়ে দাঁড়িয়েছি আমাদের ইয়েতে, ফ্রন্টের ওই দোতলার প্যাসেজে। আমি তো দেখো ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো ওইখান থেকেও, যেখান থেকে কেউ দেখা যায় না, ওই দোতলার ওই পয়েন্টটার থেকেও সে নিচ তলার থেকে আমাকে ডাইরেক্ট দেখছে, আমার চোখে চোখ রেখে দেখছে আমাকে। আচ্ছা, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার ঠাম্মা কিন্তু সেটা দেখতে পাচ্ছে না। আমাকে দেখো, আমার দিকে তাকিয়ে আছে, আমাকে এখান থেকে দেখে ফেলেছে সে, তুমি দেখতে পাচ্ছ না? বলছে আমি এখনো দেখতে পারিনি, দেখ বিশ্বাস কর মনা, দেখা যাচ্ছে না। আমি তখন না, আমাকে মনে হয় ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, যেরকম একটা অবস্থা হয় না মানুষের। আমি কি করছি, আমি হায় কপাল। আমি তখন নিজেও বুঝতে পারছি যে আমি একটা স্বপ্ন দেখছি, দীর্ঘদিন ধরে দেখছি। আমি তখন নিজেও বুঝতে পারছি যে আমাকে কেউ জাগিয়ে দিক। আমি কি, এটা আমি আর নিতে পারছি না, আর নেওয়া যাচ্ছে না, আমাকে কেউ জাগিয়ে দিক, আমি আর সহ্য করতে পারছি না। আমি তখন এই কাঁদতে কাঁদতে, সেই দিনও আমার হাজবেন্ড আমাকে তুলেছে। সেই দিন আমি ঘুম থেকে উঠে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা একটা স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা এরকম ভাবে কি করে হতে পারে, পর 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 পর, যেমন মনে হচ্ছে পার্ট বাই পার্ট আমি একটা ঘটনা দেখছি, ঘটনা। এটা কখনো হতে পারে?
আর আমি তো তাকে কখনো দেখিও নি। আমি নিজেই আমি যে আমি ভাবছি আমি হয়তো বোধহয় আমার বোধহয় কোনো প্রবলেম হচ্ছে, আমার কোনো সাইকেট্রিক প্রবলেম হচ্ছে, আমি আমি এরকম মনে করছি যে এরকম ভাবে কেউ কি দেখতে পারে নাকি। আমি বলছি জানো তো আমাকে না ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। বলছে কেন তোমাকে ডাক্তার দেখাতে হবে কেন? আমি কি জানি এরকম এরকম হচ্ছে, আমার খুব প্রবলেম হচ্ছে, আমি ঘুমাতে পারছি না। আমি আমি এটার জন্য দিনের বেলাও ঘুমাতাম না, আমার দিনের বেলারও ঘুম উড়ে গেছে। মানে একটা মানুষ একটা মানে প্রেগনেন্সির পরে তো একটা ধকল থাকে, একটা সিজারের পরে মানুষের তখন চাই একটু আরাম করি, কিন্তু আমি দুপুরেও ঘুমাতাম না জানো তো। মনে হচ্ছে দুপুরে যদি ঘুমাই, দুপুরে যদি এরকম স্বপ্ন দেখি, আমার বাড়িতে তো কেউ থাকে না, যদি আমাকে কেউ না তুলতে পারে, আমি যদি এরকম আমার যদি কিছু হয়ে যায়, তখন আমার বাচ্চা কি হবে, পাশে থাকা বাচ্চাটা যদি কেউ ক্ষতি করে দেয়, এরকম হয়ে গেছিল আমার, মানে ভেতরে একটা আতঙ্ক যে আমি যদি দুপুরে ঘুমিয়ে পড়ি, যদি আমাকে কেউ ক্ষতি করে দেয়, তাহলে আমার বাচ্চাটার কি হবে, এরকম মনে হতো। যেহেতু বাড়িতে কেউ থাকতো না, আমার হাজবেন্ড তো রাতে তাও আসতো, ঘুমাতো, থাকতো, অসুবিধা হতো না, কিন্তু আমি দুপুরেও ঘুমাতাম না, আমার চোখের তলায় যেন কালি পড়ে যাচ্ছে দিনকে দিন, জানো না, এতটা আমার খারাপ অবস্থা হয়ে গেছিল। তারপর কি হলো? তারপরে লাস্ট লাস্ট আমি বলছি এটা আমি আর নিতে পারছি না, আর আমার ভালো লাগছে না। আমি তারপরে আরেকদিন রাত্রে ঘুমিয়েছি, ঘুমানোর পরে সেম ওখান থেকে আবার আমি আমি বলছি ব্যাস, আমি বোধহয় এর থেকে আর বেরোতে পারবো না, এরকম ভাবেই চলবে, আর এরকম ভাবেই আমি শেষ হয়ে যাব। সেদিনকা আমি দেখছি যে আমি রেগে টেগে আমি ছাদের থেকে নেমে চলে আসছি, কেউ আমাকে বিশ্বাস করো না, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি বলে কাঁদতে কাঁদতে আমি ঘরে এসে আমি খাটের উপর বসে পড়েছি, এটাও কিন্তু স্বপ্নই বলছি, ঠিক আছে। খাটের উপর বসে পড়েছি, দেখছি এতক্ষণ যে মহিলাটা বাইরে ছিল সেই মহিলাটা আমার পাশে আমার খাটের মধ্যে বসে আছে। মানে এতটা, মানে আমি বলছি, আমি তখন ওনাকে বলছি কি চাও আমার কাছ থেকে, কি চাও? আমি বিশ্বাস করো আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না এটা, তুমি বলো আমাকে কি চাও, ঠিক আছে। তখন আমি কাঁদছি, সত্যিই কাঁদছি, আর এখনো যেন আমার কান্না পাচ্ছে, ঠিক আছে। আমি বুঝতে পারছি যে এটা একটা স্বপ্নই। তখন আমার পুরো একদম হয়ে গেছে, আমাকে কেউ জাগিয়ে দিক, ঠিক আছে। আমি খালি প্রে করছি যাতে আমার হাজবেন্ড আমাকে তুলে দেয়। আমাকে তখন ফার্স্ট, এতদিন কিন্তু কোনো কথা বলেনি ওই এন্টিটিটা, সেদিন আমার সাথে ফার্স্ট কথা বললো, বলছে আমি তো কিছু চাই না, আমি তোকে দেব। আমি যে কি দেবে, আমি কিছু চাই না। বলছে না তোকে নিতে হবে, আমি তোকে দেবো তো, অনেক কিছু দেবো। বলছে দেখবি কি কি দেবো। আমি যে কি দেবে তুমি আমাকে? দেখছি মানে মানুষকে ইমপ্রেস করার জন্য মানুষের শাড়ি গয়না জিনিসপত্র দেয় না মানুষ, হ্যাঁ দেখছি মানে অনেক শাড়ি, অনেক গয়না। আমি যে বিশ্বাস করো আমার এগুলো কিচ্ছু চাই না, শুধু তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমার স্বপ্নে আর এসো না, আমি নিতে পারছি না, আমি আর পারছি না সহ্য করতে। আমি বুঝতে পারছি আমি একটা মানে ভীষণ একটা ট্র্যাপে পড়ে গেছে, একটা গোলক ধাঁধায় পড়ে গেছে, যে চোরাবালির থেকে আমি আর উঠতে পারবো না মনে হচ্ছে। তুমি আমার স্বপ্নে আর এসো না, আমি পারছি না নিতে। আমি তো তোমার ক্ষতি করিনি, এই করতে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি মানে হাউমাউ করে সেদিনকার কাঁদছি, বাস্তবেই কাঁদছি। তখন আমার হাজবেন্ড আমাকে তুললো ঘুমের থেকে, আর মানে তখন কি বলবো, বলছে তুমি খুবই একটা খারাপ স্বপ্ন দেখছো, কয়দিন ধরে ঝাড়াতে নিয়ে যেতে হবে একটুখানি, মানে তোমাকে কিছু করতে হবে, প্রোটেকশন দিতে হবে। আমি বলছি আমারও মনে হচ্ছে, কারণ আমি আর নিতে পারছি না, আমার খুব আমি দিনে ঘুমোই না, আমি রাতে ঠিক করে ঘুমাতে পারি না। একটা মানুষ, তার উপর একটা বাচ্চাকে দেখাশোনা করা, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছিল না তখন, সংসারের কাজ করা, যাবতীয় কিছু করতে হয়, তার মধ্যে যদি আমি দিনে না ঘুমাই, রাতে না ঘুমাই, তাহলে আমার অবস্থাটা কতটা খারাপ হতে পারে। আমার নিজেকে পাগল মনে হতো, জানো না, আমি কি এরকম করে করে আমি শেষ হয়ে যাব। একদিন এমন হয়েছে, তারপরে দুপুরবেলা আমি ঘুমাচ্ছি, ঠিক আছে, সেদিন আমি ক্লান্ত, আমি ঘুমিয়ে গেছি, আর আর চোখ খুলে রাখতে পারছি না। মনে হচ্ছে যেন আমাকে কেউ আষ্টে পৃষ্ঠে মানে বেঁধে ফেলে না, সেরকম মনে হচ্ছে আমাকে বেঁধে রেখেছে কেউ শিকল দিয়ে। আচ্ছা। আমি মনে হচ্ছে আমি চোখ খুললে আমি কাউকে দেখতে পারবো, কিন্তু দেখতে পাচ্ছি না। আর একটা কথা বলি, ওই স্বপ্নটা কিন্তু ওই দিনই লাস্ট, আমাকে ছেড়ে দিল, সত্যি কথা। আমি আর তারপর থেকে ওই স্বপ্নটা দেখিনি, এখনো পর্যন্ত তো দেখিনি, এটাই যা। কিন্তু তারপর থেকে যেটা শুরু হলো, ওটা রাতে তো ও শেষ করলো, কিন্তু দুপুরে যেটা শুরু হলো, দুপুরে শুরু হলো এরকম, মানে আমি যেন নড়তেও পারছি না, চড়তে পারছি না, কিন্তু আমি জ্ঞান আছে আমার, কিন্তু আমি তাকাতেও পাচ্ছি না, আমাকে তাকাতেও দিচ্ছে না, আমাকে দেখতেও দিচ্ছে না কিচ্ছু, এরকম হয়ে গেছে আমার। আমি আমার তারপর মনে হচ্ছে যখন আমি তাকিয়ে রয়েছি,
এবার আমার খাটের সোজাসুজি না আমার আলমারিটা, মনে হচ্ছে যেন ওই আলমারির উপরে কালো অন্ধকার তো থাকে, এবার দুপুরবেলা হোক যাই হোক দেখবা চোখে আলো পড়লে ঘুম আসে না, আমি সব লক করে ঘুমাই, মনে হচ্ছে কালোর মধ্যেও একটা বীভৎস কালো কোনো ফিগার ওই আলমারির উপরেই বসে আছে, পা পা ঝুলিয়ে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি নোট করতে পারছি না, মানে কালোর মধ্যেও কালো যাকে বলে মিশমিশে কালো, কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি যে অবয়ব ওখানে বসে আছে আর আমি ওরকম নড়তে পারছি না, পাশে আমার বাচ্চাটা শুয়ে আছে। তুমি ভাবতে পারো ওই সিচুয়েশনটা কেমন, সে তো আমার বাচ্চারও কোনো ক্ষতি করতে পারতো, একটা তখন আমার বাচ্চার বয়স কত হবে, হার্ডলি 4-5 মাস, সে তো নিজেকেও কিছু করতে পারবে না, রক্ষা করতে পারবে না, আমাকে কিছু ডাকতে পারবে না, আমাকে কোনো কষ্ট হলে বলতে পারবে, আর আমি দেখছি ওরকম আলমারির ওখানে বসে আছে। এরকম প্রায় হতো জানো তো, যখনই আমি দুপুরবেলা ঘুমাতাম আমার যেন কেউ ব্লক করে দিয়েছে, মানে বলে না সাপে পেঁচিয়ে ফেললে যেরকম হয়, একটা ঠান্ডা অনুভূতি, একটা শীতল অনুভূতি, মনে হচ্ছে আমাকে কেউ জাপটে ধরে শুয়ে আছে। হ্যাঁ, আর মানে যে কোনো কর্নার জানো তো, কর্নার থেকে মনে হচ্ছে অন্ধকারের মধ্যে আর একটা অন্ধকার। আর ঠিক এরকম এটা কখন হতো বলতো, ওই যে সন্ধে লাগছে ভাব, ওই 4:30 থেকে 5টা, ঠিক এই টাইমটায় যেন অন্ধকার নামবে, তখন ঘরটা আরো অন্ধকার হয়ে যায় যেহেতু, ঠিক আছে, ওই রকম টাইমে দেখছি ওরকম অন্ধকারের মধ্যে যে কোনো কোনায়। আর যখনই বাড়িতে কেউ থাকতো না, আমার মনে হতো কানের কাছে এসে কেউ ফিস ফিস করে কথা বলে, কেউ বলছে কি মরবি মরবি, চ মরে যাবি, চ মানে মেরে ফেলবে আমাকে, এরকম একটা, হ্যাঁ আমাকে কেউ প্রভোক করছে যে তুই মরে যা, তুই মরে যা, ঠিক আছে, আমি রান্না করছি, এরকম হচ্ছে, আমার কানের সামনে এসে ফিস করছে। হ্যাঁ, আমার তো কোনো প্রবলেম নেই, যে এমন না যে আমার সাংসারিক প্রবলেম, হ্যাঁ আমাকে হয়তো করে নিতে হবে তার জন্য, কি আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসে, ঠিক আছে, আমার তো কোনো প্রবলেম নেই, আমি কেন মরতে যাব, ঠিক আছে, কিন্তু আমাকে এমন ভাবে প্রভোগ করছে, বলছে আমার মনে হচ্ছে যেন আমি হ্যাক করে, হ্যাঁ, এমন সৃষ্টি হয়ে গেল যে আমার যার সাথে আমার কখনো ঝগড়া হয় না, ঝামেলা হয় না, আমার হাজবেন্ডের সাথে আমি অকারণে ঝগড়া করছি, অকারণে আমি ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছি, খিটখিট করছি, হ্যাঁ আমি বলছি নিজেকে শেষ করে দেবো, হ্যাঁ আমার বাঁচতে ইচ্ছা করে না, আমি মানে যা তা করছি, ও আমাকে বলছে তোমার কি কোনো নার্ভের প্রবলেম হচ্ছে, তোমার কি হচ্ছে, তুমি তো এরকম মানুষই নও, ঠিক আছে, স্বাভাবিক একটা মানে সাধারণ বিষয়ে যদি ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছি, ঠিক আছে, সেটা আর কি হবে, এবং পাগলের পর্যায়ে ছাড়া তো আর কোনো কিছু বলবে না আমাকে, সে তো বুঝতেই পারছে না, আমি নিজেও তখন বুঝতে পারছি না, আর বুঝতে পারছি নাকি বুঝতে পারছি না আমি তাও বুঝতে পারছি না, মানে আমি এতটাই ওটার মধ্যে হয়ে গেছি, অবসেসড হয়ে গেছি, আমি না বলতে পারছি, আমাকে যেন বলতেও দিচ্ছে না কেউ যে আমার প্রবলেম গুলো শোনো, আমি যে কাউকে শেয়ার করবো তখন সেই মুহূর্তে কাউকে শেয়ারও করতাম না আমি, এরকম হয়ে গেছি। আর আমার সবসময় মনে হতো কি বাড়িতে যদি কেউ না থাকে, হ্যাঁ বাড়িটা পুরো বাড়িটা জানো তো ভার, আর আমার আমার বাড়িতে এরকম হয়, বাড়ির থেকে বেরিয়ে গেলাম রাস্তায় থাকলাম আমার খুব ভাল লাগে, ঠিক আছে, কিংবা অন্য কোনো কোথাও গেলাম আমার খুব ভাল লাগে, যেই আমার বাড়িতে ঢুকবো আমার গাটা যেন ভীষণ ভার, আর আমার বাড়ির থেকে যেন কেমন একটা অদ্ভুত স্মেল, আর সবসময় একটা কলহ, মানে ঝগড়ার মোমেন্ট, মানে কি এই ঝগড়া লেগে যাবে, এই ঝগড়া লাগবে, একটা ভারী পরিবেশ বলে না, কিন্তু ঠিক তুমি একটুখানি এগিয়ে যাও, আমার বাড়ির থেকে 5-10 মিনিট রাস্তায় যদি হেঁটে যাই, আমার মনে হয় কি কোনো টেনশন নেই, কোনো নেই, এই তো জীবন বিন্দাস, আমি আমি একটা মানে জলি মেয়ে যাকে বলে, আমি খুব আনন্দ করতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু সে তখনকার না মানে এক ঘরে হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে, ভীষণ চুপচাপ, এরকম আমার নেচারই নয়, মানে আমি একদম অপোজিট হয়ে যাচ্ছি দিনকে দিন। একদিন আমার হাজবেন্ড বলছে তুমি কি এরকম নও, তোমার কি হয়েছে, আমি কি আমার কিছু হয়। এইবার একটা ঘটনা আমার সাথে আবার ঘটে 2021-এ, এটা আমার চললো 2019 থেকে 2020 পর্যন্ত, এবার 21-এ আমার সাথে যেটা হয়, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, কখনো স্টপ হচ্ছে না, ঠিক আছে, যে আমাকে ছেড়ে চলে গেছে আমি আছি না, আমার ওই ঝগড়া অশান্তি ওগুলোর মধ্যে দিয়েও আমাকে রেখেছে, যে তুই ভুগবি তুই, মানে আমি কিন্তু, আমার হাজবেন্ড ওরকম না যে আমাকে টর্চার করবে, আমার শাশুড়ি মাও ওরকম না, আমার বাড়ির কেউই ওরকম না, আর থাকেই তো না কেউ, আমার সাথে কে কি ঝামেলা করবে, কিন্তু তবুও আমার সাথে সবার সাথে ঝামেলা। এরকম হয়েছে জানো না কৌস্তব, আমি বহুবার আমার ওইটুকুনি দুধের ছেলেকে নিয়ে আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে অশান্তি করে,
জানো না, এটা বহুবার হয়েছে, আমার পাড়ার লোকেরাও সাক্ষী এটা। কিন্তু আমি তারপরে যখন রাস্তায় যাই তখন আমি বুঝেই পাই না যে আমি কেন বেরিয়ে আসলাম বাড়ির থেকে। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার কি হচ্ছে আমার, জানো না, এরকম হয়েছে। তারপর আবার আমার যখন মাথাটা ঠান্ডা হচ্ছে বাইরের থেকে, আমি আবার ফিরে আসছি, আবার থাকছি 2-4 দিন 5 দিন, আবার ওরকম কন্টিনিউয়াসলি এরকম ঝগড়া ঝগড়া ঝগড়া, এটাকে আর নেওয়া যাচ্ছে না। তারপরে যেটা 2021-এ যেটা আমি বলছিলাম আমার সাথে হলো, একদিন খুব বৃষ্টি, মানে বর্ষাকাল অবভিয়াসলি বৃষ্টি হবেই, কিন্তু বিকেল 4টের থেকে এমন অন্ধকার করে আসলো। এই বৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই হয়েছিল আই থিঙ্ক। মানে অন্ধকার, মানে বলে না দিনের বেলা রাত্রি নেমে যায়, সেরকম অন্ধকার হয়ে এসছে আকাশ পুরো, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কোনো থামার লক্ষণই নেই। ওই 4টের থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে পুরো রাত 8:30 অব্দি বৃষ্টি হয়েছে টানা, না কখনো একটু স্টপ হয়নি, মানে একটুখানি কমছে আবার ঝমঝম করে নামছে যাকে বলে। তা এটা একটু নিচু, তা জলটা মানে বারান্দা অব্দি চলে আসে। তা এবার ছেলে যেহেতু ছোট, এবার আমি বাইরে কাজ টাজ করছি না তখন, আমি বলছি তাহলে আমি ঘরেই থাকি। এবার আমার শাশুড়ি মার ঘর থেকে বেরিয়ে আমার ঘরে যেতে হয়, আর বাদ বাকি রান্নাঘরটা আমার ঘরের ভেতরেই, আর ওয়াশরুমটা বাইরে। তা আমি বলছি কি জানি করতে, আমার এখন তো মনে পড়ে না, 2021-এ যেহেতু হয়েছে। তা আমি গেছি আমার শাশুড়ি মার ঘরে, আমার ছেলেকে ঘুম পাড়িয়েছি, যেহেতু আগেই বললাম ওই ঘরে ঠাকুর থাকে, এর জন্য একটুখানি নিজেকে ভালো ফিল হয় একটা, তার জন্য ওই ঘরেই আমার ছেলেকেও ঘুম পাড়াই, আমিও দিনের বেলা ওই ঘরেই বেশি থাকি। যখন আমার হাজবেন্ড আসে তখনই আমি আমার ঘরে আসি, আমার ঘরে আমার থাকতে ভালো লাগবে না খুব একটা। তা আমি কি নিতে বাইরে এসেছি, দেখছি, তুমি ভাবতে পারো ওই যে আমি বলছি যে অত জোরে বৃষ্টি পড়ছে, অত জোরে বৃষ্টিতে কেউ বাইরে দাঁড়িয়ে থাকে? তার মধ্যে মানে বিদ্যুৎও চমকাচ্ছে ভীষণ জোরে জোরে। ওই রকম বৃষ্টিতে, ঝমঝমানে বৃষ্টিতে কারোর ইচ্ছা করবে না যে আমার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়ে থাকবে। দেখছি আমার বাড়ির, মানে আমার মানে এরিয়ার কর্নার দিয়ে, আমার ঘরের কর্নার দিয়ে ওই অন্ধকারের মধ্যে তখন মোটামুটি 6টা বেজে গেছে, আমি দেখছি কি জানো, ওই যে স্বপ্নে এতদিন ওই মহিলাটাকে দেখতাম, দেখছি ওই মহিলাটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওই আমি কেমন ভাবে দেখেছি তা বলতে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই লাইটিং আমি দেখতে পাচ্ছি। আর যখন, হ্যাঁ, আর যখন বিদ্যুৎটা চলে যাচ্ছে, চমকানোটা আলোটা চলে যাচ্ছে, তখন দেখছি ওখানে একটা কালো ফিগার জাস্ট। আর যখন চমকাচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি এই মহিলাটাকে। এতদিন কিন্তু আমি ছায়া দেখতাম শুধু, ঠিক আছে, যে কর্নারে ছায়া দাঁড়িয়ে আছে, ছায়া বসে আছে, ঠিক আছে, কিংবা আমার কানের সামনে কেউ ফিস ফিস করে কথা বলছে। কিন্তু আমি ওই দিনটাই আমি ওই কর্নারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাটাকে বিদ্যুতের আলোতে দেখতে পেরেছি। তুমি ভাবতে পারবে না, ওটা দেখে যেন বিদ্যুৎ গুলো যেন ওখানে পড়ছে না, আমার যেন আমার মাথায় পড়ছে, এরকম মনে হচ্ছে। আমি আমি আজকে বোধহয় শেষ। আমি খালি ভাবছি যে ও যদি ছুটে আমার কাছে চলে আসে আমি কি করব। আমি কি করব করার থেকে বড় কথা, ঘরে আমার ছেলেটা রয়েছে, 1 বছরও হয়নি তার। আমার যদি কিছু হয় ছেলেটা কি করবে, কিংবা ছেলেটাকে যদি কোনো ক্ষতি করে দেয়, সে এত অব্দি আসতে পারছে, মানে সে আমার ঘর অব্দিও যেতে পারবে। তখন আমার এরকম মনে হচ্ছে যে যা কিছু হতে পারে। আমি আমি যেন ফ্রিজ হয়ে গেছি, ওখান থেকে যেন আমি নড়তেই পারছি না। আমি আমি যে ঘরে গিয়ে নিজেকে আরো লক করে দেবো, আমি সেটাও পারছি না, যে আমার ছেলের কাছে গিয়ে আমি ঘরটা লক করে দেবো। আমি ওখান থেকে নড়তেই পারছি না কোনো ক্রমে, যেন আমাকে মাটির সাথে মানে যে আটকে দিয়েছে পুরো শিকল দিয়ে, এরকম মনে হচ্ছে আমার। আমি কোনো রকমে ঠাকুরের নাম করতে করতে, বজরংবলীর নাম করতে করতে, আমি চোখ বুজে জাস্ট ওখান থেকে দৌড়ে ঘরে চলে গেছি। ঘরের দরজা দিয়ে, ভাবতে পারবে না, ওই 6টার থেকে, ওই 5:30 6টার থেকে ঘরে লক করে 8:30 9:45 পর্যন্ত ওই ঘরের মধ্যে বসে রয়েছি, না বাথরুমে যাওয়া, না খাওয়া, না ঘুম। তারপর মানে আমি আমার ছেলেকেও যে খাওয়াবো, সে যদিও বা বেস্ট ফিট করতো তখন প্রবলেম হচ্ছিল না, কিন্তু নিজেও তো ভয়ে রয়েছি, নিজেও ওয়াশরুম টাশরুম সব মানে লাটে উঠে গেছে, আমি আর যেতে ইচ্ছে করছে না বাইরে। আমি এত ভয় পেয়েছি। তারপর আমার হাজবেন্ড এসে পর্যন্ত দরজা ধাক্কাচ্ছে রাত্রি 9টা 10টার সময়, আমি তখনও দরজা খুলছি না। এত ভয় পেয়েছি, এত চরম মাত্রায় ভয় পেয়ে রয়েছি যে ওখান থেকে, ঘরের থেকে আমি যে খাট থেকে নামবো আমার সাহস নেই। আমার হাজবেন্ড দরজা ধাক্কিয়ে যাচ্ছে, আমাকে ডেকেই যাচ্ছে। কতক্ষণ পরে আমার তখন সেন্স এসছে, অনেকক্ষণ বেজে গেছে। তখন থেকে আমি যেন নিজে ঘোরের মধ্যে চুপ করে যে আমার ছেলের পাশে আমি শুয়েই আছি।
জানো না। তারপর আমার হাজবেন্ড যখন এসছে তখন আমি একটুখানি নিজেকে সুস্থ স্বাভাবিক করে দরজা খুলে দিয়ে আমি কাঁদছি, হাও মাও করে আমি নিচে বসে পড়েছি। তখন বলছে তোমার কি হয়েছে? এবার যেহেতু বাড়িতে একা থাকি, ঝড় বৃষ্টি হয়েছে, ও ভেবেছে হয়তো কোনো খারাপ কিছু আমার সাথে ঘটেছে। স্বাভাবিক, সব প্রথমে তো আর মানে কোনো ভয়ঙ্কর জিনিস মাথায় আসবে না, ভাববে হয়তো আশেপাশ থেকে হয়তো কেউ কোনো মানে কিছু একটা করেছে। কিছু একটা করেছে, যে বাড়িতে একা থাকে এর সুযোগ নেওয়া যেতে পারে, এরকম একটা ফার্স্টে কিছু ভেবেছে আমার হাজবেন্ড। হ্যাঁ, আমাকে বলছে তোমার সাথে কি, তোমাকে কি কেউ কিছু করেছে? আমি বলছি না, আমাকে কেউ কিচ্ছু করেনি। বলছে তাহলে তুমি এরকম কাঁদছো কেন? আমি বলছি কি, তুমি ভাবতে পারবা না যে আমার সাথে আজকে কি হয়ে গেছে, জানো না? আমি যে বেঁচে রয়েছে, আমার ছেলেটা যে বেঁচে রয়েছে, এটাই সব থেকে বড় কথা। বলছি কেন, কি হয়েছে? তারপরে আমি আমার হাজবেন্ডকে সব খুলে বলি। তার আগে তো একটুখানি বলেছিলাম, তখন আমার হাজবেন্ড যেহেতু বলেছিল যে কিছু করবে ও, ঠিক আছে, চেষ্টা করবে, মানে কারোর থেকে মানে প্রোটেকশন নেওয়া যায় নাকি। তারপরের থেকে আমার হাজবেন্ড মানে পুরোভাবে অ্যাক্টিভ হয়ে সেটাকে নির্মূল করার চেষ্টা শুরু করে। তারপরে একদিন খোঁজ 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 করে, এগুলো তো সবাই সহজে সলভও করতে পারে না, তার জন্য তো একটা ভালো জায়গায় যেতে হবে। সবাই তো আর সঠিক মানুষ না, এখন যা ফ্রড মানুষ বেরিয়ে গেছে, ঠিক আছে, দুই এক জায়গায় দেখেওছি ও ঠিক করতে পারে না, ওই টাকা নেয়, কোন রকম কিছু করে দেয়, হ্যাঁ, দুই একদিন ভালো থাকে, 3 দিনের দিন আবার যেইকে সেই হয়ে যায় একদম situation। ঠিক কথা বলেছো। ঠিক আছে, তো একজনকে পাওয়া যায়, সে থাকে ওখানে, ঠিক করা হয় মগরায়, ঠিক আছে। উনি একজন মুসলিম ছিলেন, মাওলানা টাইপের একটা, আমি তো অত বুঝি না ইসলাম সম্পর্কে, তো এরকম একজন। তো তার কাছে বলা হয় পুরো ঘটনাটা। আমার হাজবেন্ড বলছে দেখ, আমি ক্লিয়ার করতে পারবো, কিন্তু তোর বউয়ের সাথে দুটো এন্টিটি আছে, ঠিক আছে। একজন মহিলা, রিসেন্টলি কি তোর পাড়ায় কোনো মহিলা মারা গেছে? ও বলেছে হ্যাঁ, মারা তো গেছে, ঠিক আছে। বলছে আর কেউ মহিলা মারা যায়নি তো? আমি বলছি না। ও বলেছে না, মহিলা কোনো আর মারা যায়নি, আর যারা রিসেন্ট মরেছে তারা সবাই পুরুষ মানুষ, মহিলা বলতে একজনই সুসাইড করেছে, আর সুসাইড করেছে বেসিক্যালি বলেছে। বলছে ঠিক আছে, ওই এন্টিটিটা তোর বউয়ের সাথে তো আছেই, প্রথমেই অ্যাটাক করেছিল অনেকদিন আগে যখন তোর বউ প্রেগনেন্ট ছিল, তখন বিশেষ একটা সুবিধা করতে পারেনি, যেহেতু ও চলে গেছিল এখান থেকে, তখন এফেক্টের জন্য কমে গেছিল। আর তার উপরে ও বোধহয় কোথাও থেকে যে হারিয়েছিল, কোনো একটা প্রোটেকশন নিয়েছিল, সেক্ষেত্রে ও কিছু করে উঠতে পারেনি তখন। কিন্তু এখন যখন ও ফিরে এসছে, ও নিজের আক্রোশ নিয়ে ফিরে এসছে, যেহেতু তখন কিছু করতে পারিনি, সেটা ওর মাথায় রয়েছে, ঠিক আছে। তখন ও বলছে তাহলে কি করতে পারি? যে এটা আমি ক্লিয়ার করতে পারবো না, কিন্তু আরেকটা এন্টিটি রয়েছে ওর সাথেই, হয়তো বা তোমরা কোথাও থেকে গেছিলে এমন জায়গায়, সেখানে হয়তো মানে কোনো জিনের আছর হয়েছে, বুঝলে তো? যেটা আমি ওই যে বলছিলাম না, আলমারির উপরে বসে থাকতো, সেটি একটি বেসিক্যালি জিন ছিল। আমি তো বুঝতে পারিনি, আমি ভাবছিলাম তখন ওর একটাই বোধহয় এন্টিটি যেটা আমাকে ফলো করছে, কিংবা ওই যে আষ্টে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে, ওটা একটি জিন, আমি সেটা তখনও বুঝতে পারিনি। আর আমি ভাবতেই পারিনি এসব কিছু যে আমার সাথে হতে পারে। বলছে আমি জিনটাকে সরাতে পারবো, বাট আমার পক্ষে সম্ভব না ওই মহিলাটাকে সরানো। তার জন্য বলছে তাহলে তার জন্য আমরা কোথায় যাবো, কারণ আমাদের তো আর খোঁজার, আপনাকে খুঁজতেই এতদিন লেগে গেছে, আমরা আবার কাউকে খুঁজবো, কোথার থেকে খুঁজবো? তখন উনি একটি ঠিকানা দেয়, সেটা আবার শ্রীরামপুরে একটি কালী মন্দির আছে, ওনারা স্বামী স্ত্রী দুজনেই সাধক আর সাধিকা, ওনারা এসব ক্লিয়ার করে। তা আমার হাজবেন্ড প্রথম দিন আমাকে জিনটা ছাড়ানোর জন্য ওই মাওলানার কাছে নিয়ে যায়, ঠিক আছে। সেখানে গিয়ে তো আর এক ঘটনা ঘটে যায়, সে আমার যেন রূপই চেঞ্জ, ঠিক আছে। আমার কথা বলার মধ্যেও একটা ডুয়েল টোন চলে এসছে, ঠিক আছে। সে আমাকে কিছুতেই ছাড়বে না, এরকম এরকম টাইপের, ঠিক আছে। উনি অনেক চেষ্টা করছে, ও পাল্টা অ্যাটাক করছে, মানে তাকে, তার ইয়েতে কথাতে, মানে খুব বাজে বাজে ভাষা, সেগুলো আমি এখানে প্রয়োগ করতে পারবো না, ঠিক আছে। তা উনি লাস্ট কি করলো, উনি আমার কোড়ে আঙুলটা ধরে জোরে চাপ দিল, ঠিক আছে। চাপ দেওয়াতে প্রথমে তো লাগছিল না, কিন্তু মানে তখন এগুলো আমি জানতাম না, এগুলো আমার হাজবেন্ড আমাকে বলেছে। কিন্তু উনি একটা হঠাৎ করে উনি কিছু একটা মন্ত্র পড়লো কিংবা কোনো চ্যান্টিং করলো, তাতে আমার খুব কষ্ট হতে শুরু করলো। তারপর একটু শুকনো লঙ্কা পুড়িয়ে
আমার নাকের সামনে নাকি ধরলো, তখন আমি মানে তখন আমি কি, আমার ভেতরে থাকা ওই এন্টিটিটা ছেড়ে যেতে রাজি হয়, আমাকে তখন ছাড়তে রাজি হয়। ঠাকুরের অশেষ কৃপায় সে আমাকে ছেড়ে যায়। লাস্ট ফিনিশিং মোটামুটি ও 1 ঘন্টা জ্বালিয়েছে, তারপরে আমাকে ছেড়েছে। কিন্তু তখনও শেষ নয়, তখনও ওই মহিলাটা কিন্তু আমাকে ছাড়েনি। আচ্ছা। ও তো ছেড়ে গেল, কিন্তু মহিলাটা তো রয়ে গেল। তার জন্য আমাকে ওই যে উনি বলে দিল যে এরকম দিতে হবে। তা ওখানে যোগাযোগ করা হলো, আমার হাজবেন্ড তার সাথে যোগাযোগ করলেন। তো ও বলে দিলেন যে ঠিক আছে, আমরা সবটাই শুনেছি, সবটাই জানি, ঠিক আছে, আমরা একটা কাজ করুন। একটা ডেট দিল, ওই ডেটে বলছে ওনাকে একদম কিচ্ছু খেতে দেবেন না, জলও পর্যন্ত খাবেন, ওনাকে এখানে নিয়ে আসুন, সকাল সকাল নিয়ে আসবেন, ভোরবেলা হলে তো আরোই ভালো হয়। ওই 6টা 6:30টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে আসতে হবে এখানে। এখানে এসে আমরা যা কাজ করার করবো, ঠিক আছে। তা আমাকে এখান থেকে খালি পেটেই যেতে হলো, চান টান করে। আমি কিন্তু সবই জানি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে, কিসের জন্য নিয়ে যাওয়া হবে, কি কাজ হবে ওখানে। আমি সবই বুঝতে পারছি যে আমার ভালোর জন্যই আমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। আমি একদম নিজেও তৈরি যে হ্যাঁ আমি যাব, আমি নিজেকে সুস্থ করবো। আমি একদম স্নান টান করে রেডি হয়ে, আমার ছেলেকেও যেহেতু রাখার সেরকম ভাবে তখন লোক ছিল না, আমার ছেলেকে নিয়ে যেতে হয়। তা আমি আমাদের গাড়িতে করে আমরা যাই, আমরা গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পরে যেহেতু আমাকে কিছু খেতে বারণ করেছিল, সেহেতু আমি না খেয়েই যাওয়ার জন্য প্রস্তুত হই। এমনি সময় আমার একটুখানি বমির প্রবলেম আছে বলে আমি গাড়িতে উঠলে খুব অ্যাংজাইটি হয়, সেহেতু আমি কিছু খাইও না। কিন্তু তুমি ভাবতে পারবে না, সেই দিন আমার মনে হচ্ছে যেন আমার দুনিয়ার খিদে পেয়েছে, আমার যেন এখনই না খেতে পেলে আমার মাথা মানে সব মানে কি যে আমি করব, দুনিয়া শেষ করে ফেলতে পারবো এরকম মনে হচ্ছে। যেন তখন আমার এত খিদে পেয়েছে, আমি খালি বলছি এখানে দাঁড়াও, এখানে না অমুকটা ভালো, আমাকে খেতে হবে, আমার না খুব খিদে পেয়ে গেছে। বলছে তুমি জানো না তোমাকে খেতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি সে গাড়ির মধ্যে যেন তাণ্ডব শুরু করে না, মানুষের তাণ্ডব শুরু করে দিয়েছি। ও বলছে দেখো এরকম করো না, গাড়ির ভিতরে বাচ্চাটা আছে, আমার চালাতে অসুবিধা হচ্ছে, তুমি এরকম করো না, চুপ করে বসো। আমি কি দেখো, আমাকে হয় খেতে দাও না বলো, এসব আর যেতে হবে না, কোথাও যাব না আমি। তখন আমি মানে যেতেই অস্বীকার করছি। যে নিজেকে সুস্থ করার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে, সে তখন বলছে যে যাবে না। তার মানে তুমি ভাবো, মানে তখন আমার নিজেকে সুস্থ করার কোনো টেন্ডেন্সি নেই, আমি এখন বাড়ি চলে যাব। ওই গাড়ির থেকে, যেখানে হাফ রাস্তা আমরা অলরেডি চলে গেছি, থেকে তো সিনেমা খুব বেশি দূর নয়, ঠিক আছে, আমরা হাফ রাস্তা চলে গেছি। সেখানে আমি বলছি চলো বাড়ি যাব, ঠিক আছে, আমার খুব খিদে পাচ্ছে, বাড়িতে যাব, খাবো আমি এখন, ঠিক আছে, নাহলে রাস্তায় কোথাও দাঁড় করাও, খাবো। মানে খাওয়ার জন্য মানুষের ওরকম মানে সে কি যে মানে শুরু করেছে, বোধহয় কেউ করে না ওরকম, খিদেতে এরকম শুরু করে দিয়েছে। আমি যেখানে আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি, সেই মানুষ আমি এই খাওয়ার জন্য পাগলামি শুরু করে দিয়েছি রাস্তাঘাটে, যেখানে পাচ্ছি গাড়ি দাঁড় করানোর জন্যই করছি। হ্যাঁ, আমি বলছি আমি দরজা খুলে আমি বেরিয়ে যাবো, কিন্তু তুমি যদি আমাকে এখন না খাওয়াও, বলছি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। তারপরে না পারতে আমার হাজবেন্ড ওই লোকটাকে ফোন করে, যে আমাদের যেতে বলেছে, তাকে ফোন করে জিজ্ঞেস করে যে এরকম তো আমার মানে ওয়াইফ বলছে ওর খিদে পেয়ে গেছে, তা আমি কি করব, না খাইয়ে রাখাটাও আমার খুব খারাপ লাগছে, ও খিদের জন্য এরকম করছে, ঠিক আছে। তখন ওকে বলছে দেখো, যদি ভালো করে কাজটা মেটাতে চাও আজকে, তাহলে কিচ্ছু খাওয়া যাবে না, না খাইয়ে আনতে হবে, কিছু করার নেই। আর যদি মনে করো না এটা রেখে দেবে, এরকমই থাকবে, তাহলে তুমি খাইয়ে বাড়ি চলে যাও, আমার পক্ষে কোনো কিছু সম্ভব না কর। হ্যালো। হ্যাঁ, হ্যালো। শুনছি আমি। হ্যাঁ, তো এরকম উনি বলেছে, তো কিছু করার নেই, আমাকে না খেয়েই যেতে হলো। এবার ওখানে তো সব প্রিপেয়ার করা আছে, ওরা ধূপ ধুনো জ্বালিয়ে সবকিছু করে একদম রেডি, ঠিক আছে, আমাকে নিয়ে গিয়ে যজ্ঞে বসিয়ে, মানে দেখো যে কোনো মন্দিরে যাই হোক, ঠিক আছে, ওরকম ধূপ ধুনোর পরিবেশে মানুষের তো একটা নিজেরও শান্তি লাগে যে হ্যাঁ একটা ভালো জায়গায় এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে ওই জায়গাটা আমার অশান্তি মনে হচ্ছে। আমার যেন ওই ধূপ ধুনো, এমনিতে আমি ধূপের গন্ধ খুব ভালোবাসি, ঠিক আছে, কিন্তু তখন ওটা আমার আর ভালো লাগছে না। তখন মানে হচ্ছে দুনিয়ার অস্বস্তি হচ্ছে আমার ওইখানে। আমার হচ্ছে আমি এখান থেকে ছুটে বেরিয়ে যাব, এখান থেকে পালিয়ে যেতে পারলে আমি বেঁচে যাই, ঠিক আছে। আমি ওখানে বসতেই আমার ইচ্ছা করছে না, আমি বলছি আমার না ঘুম পাচ্ছে,
তুমি ভাবেও আমাকে ওখানে নিয়ে গেছে আমাকে কিওর করার জন্য। আমি বলছি আমার ঘুম পাচ্ছে। আমি বলছি, আমি ঘুমিয়ে পড়বো, আমার ভালো লাগছে না এসব। ঠিক আছে, এসব বন্ধ করো, খিদেও পেয়েছে, ঘুমও পাচ্ছে, আমি না ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, কিন্তু ওই করে করে আমার তখন আমার বাচ্চাটাও ঘুমাচ্ছিল, যেহেতু ওকে নিয়ে যেতে হয়েছে। ওকে পাশে একটা জায়গায় শুইয়ে আমার হাজবেন্ড আমার সাথে বসলো পুজো। তারপরে ওই পুজোটা শেষ করলো। ঠিক আছে, আমি বলছি এবার পুজো শেষ হয়ে গেছে, আমি এবার ঘুমিয়ে পড়বো, আমি আর পাচ্ছি না। তখন আমি আর সত্যিই পাচ্ছি না, আমার শরীর যেন ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি বলছি, আমাকে ঘুমোতে দাও, আমি আর পাচ্ছি না। আমাকে বলছে না, এখনো শেষ হয়নি, তুমি এই যা যা যোগ্য হয়েছে এগুলো সব জিনিস তুমি পরিষ্কার করবে নিজে হাতে। পরিষ্কার করে তুমি গঙ্গা এগুলো ফেলবে, ফেলে ওখান থেকে যদি চান করে আসতে পারো খুব ভালো, আর যদি এক্সট্রা জামা কাপড় না থাকে তাহলে তো চান করে আসতে পারবে না, তখন সেক্ষেত্রে তুমি একটুখানি জল ভালো করে মাথায় ছিটিয়ে চলে আসতে হবে তোমাকে। তারপরে আমাকে ওই মানে যা যাবতীয় যা কিছু ছিল, আমার নিজের কষ্ট হচ্ছে, খিদে পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, যেন আমার দুনিয়ার সবকিছু কষ্ট হচ্ছে। আমি ওই পুরো ওগুলো পরিষ্কার করে সেখান থেকে ওনার মানে ওই যে সাধিকা ছিল, ওই সাধিকা আমার সাথে গেল গঙ্গার ঘাটে, সেগুলো সব ভাসিয়ে ফেলে দিয়ে তারপরে আসলাম। আমি বলছি জল টল ছিটিয়ে, তারপর আমি বলছি আমাকে এবার ছেড়ে দাও, আমার না খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, আমার খিদেও পাচ্ছে, ঘুমও পাচ্ছে। বলছে তাহলে কিছু খাবে, আমাকে তখন জিজ্ঞেস করছে, এখন খাওয়া যেতে পারে। হ্যাঁ, তখন আমাকে ওরা দুটো মিষ্টি দিল। ঠিক আছে, যেহেতু পুজো হয়েছে, পুজোর দুটো মিষ্টি দিল। তারপরে আমি মিষ্টি দুটো খেলাম, খেয়ে আমি ঘুমালাম একটুখানি। ঠিক আছে, আমি যেন মানে বহুদিন ঘুমাই না এমন ভাবে ঘুমিয়েছি। মিনিমাম 2 ঘন্টা ঘুমিয়েছি সেখানে। একটা লোকের বাড়ি, অচেনা লোকের বাড়িতে আমি 2 ঘন্টা ঘুমিয়ে আছি। আমার ছেলেটাও ওই সকাল থেকে হয়তো ঠিক করে খায়ও নি সেদিনকার। আমার ছেলেটাও আমার সাথে কষ্ট পেয়েছে সেদিন, আমি ঘুমিয়ে রয়েছি এরকম। আমার হাজবেন্ড আমার ছেলেকে কোলে নিয়ে পাশে আমার মাথার কাছেই বসে আছে। আমি যখন 2 ঘন্টা পরে ঘুমের থেকে উঠলাম, ওঠার পরে আমি বলছি যে মানে আমি এখানে কেন? তখন বলছি যেন আমি কিছুই জানি না এরকম। কিছুক্ষণ তো আমার সেন্সই আসছে না যে আমি এখানে কেন। তারপরে আমার হাজবেন্ড বলল যে আমরা এসেছি, তোমার মনে নেই সকালবেলা বেরোলাম? আমি বলছি ও হ্যাঁ। আমি যে সব হয়ে গেছে তো? বলছে হ্যাঁ তুমিই তো করলে, তুমি তো বসলে পুজোয়, তুমি তো সব করলে, পুজো করলে, গঙ্গায় দিয়ে আসলে। তখন আমার যেন আস্তে আস্তে মনে পড়ছে যে হ্যাঁ আমি তো দিয়ে আসলাম গঙ্গায়। হ্যাঁ, তখন আবার সেই মুহূর্তে আমার এত বমি পাচ্ছে আর তার সাথে মাথাটাও ঘুরছে। আমি বলছি আমি না বমি করবো, আমার আর ভাল লাগছে না, আমার শরীরটার মধ্যে খুব অস্বস্তি করছে। ঠিক আছে, তখন আমি বমি করতে গেলাম, আমাকে নিয়ে গেল। আচ্ছা তুমি কষতে ভাবো, কখনো আলকাতরার মতন কালো বমি কারোর হয়? ঠিক আছে, মানে সারাদিন না খেলে সবুজ পিত্তির মতন বমি করতে পারে, হ্যাঁ সবুজ হতে পারে বমিটা, বমিটা কালো কুচকুচ। আর মানুষের বমি করলে আরো ক্লান্ত হয়ে যায় শরীর, আরো নিস্তেজ হয়ে যায়। কিন্তু আমি বমিটা করার পরে যেন সুস্থ হয়ে গেলাম, অটোমেটিক্যালি সুস্থ হয়ে গেলাম। ওই যে বমিটা হলো তারপরে যেন আমার শরীর একদম মানে না একটা কিছুর পরে সেই সতেজ হয়ে ফিরে আসা সেরকম হলো। যেন এতক্ষণ আমার শরীরে যে একটা ভাব ছিল, সে একটা অস্বস্তি ভাব ছিল, সেগুলো নিমিষেই ওই বমির পরে কেটে গেল। আমি একদম ফিট তখন। ঠিক আছে, এখানে অনেকেই বলতে পারে যে হ্যাঁ তুমি তো হয়তো অনেকক্ষণ না খেয়েছিলে, মিষ্টি খেয়েছো, তার জন্য তোমার এরকম হয়েছে। কিন্তু না, বমি করলে আরো মানুষ ক্লান্ত হয়ে যায়। ঠিক আছে, আর ওরকম তখন আরো নেতিয়ে পড়ে। আর আমি সেরকম কিছু হয়নি, আমার যখন স্ট্রং, এখন আমি মনে হচ্ছে 10 জনের কাজ আমি একা করে ফেলতে পারবো, কোনো ব্যাপার না। তখন আমি একদম শরীর আমার ফিট হয়ে গেছে, তখন কোনো প্রবলেম নেই আমার শরীরের মধ্যে। আমি বলছি চলো বাড়ি চলো 2 ঘন্টা, তখন আমি বলছি ওকে যে 2 ঘন্টা একটা লোকের বাড়িতে শুয়ে আছি, এটা আবার কোন ধরনের, চলো চলো বাড়ি চলো। তখন তারপরে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে কিছু একদম পুরো ফিট, কোনো মানে প্রবলেম হয়নি। সেখান থেকে আরো আমাকে প্রোটেকশন দিয়েছিল, কিছু চ্যান্টিং দিয়েছিল করার জন্য, সেগুলো আমি করি। তারপর থেকে আমি সুস্থ হয়ে যাই। কিন্তু তার 2-3 মাস পরে একটি ঘটনা ঘটে আবার। কিন্তু ঘটনাটা ভয়ের কিছু না, ওগুলো তো সব কেটেই যায়। কিন্তু যখন ওই যে বললাম ওই মেয়েটির হাজবেন্ডটা তো ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল পুলিশ। বললে 2-2.5 বছর জেলেও ছিল। হ্যাঁ,
এবার বাড়ি আসার পরে এবার স্বাভাবিক ও খুন করুক আর যাই করুক, নিজেকে একটু কিওর করার জন্য তো হ্যাঁ বউয়ের কিছুটা হলেও তো কাজ করতে হবে, যেহেতু ছিল না ও, ঠিক আছে। ও ওর বউয়ের একটি বাৎসরিক কাজ ওর বাড়িতে করে উদযাপন। এবার স্বাভাবিক বাৎসরিক কাজ যখন করে, সবারই একটি ছবি ভালো করে চেয়ারের মধ্যে রাখে, নাহলে টেবিলের মধ্যে রাখে, যেখানে মানুষ ফুল দেয়, মিষ্টি দেয়। তা আমাদের বাড়ির থেকেও যেহেতু কেউ ছিল না, তা আমাদেরও বলেছিল। এবার আমার স্বাভাবিকভাবে যাওয়ার ইচ্ছেই নেই, কারণ যা যা আমার জীবনে ঘটে গেছে তারপরে ওই বাড়িতে আর যেতে কার ইচ্ছে করে। তবুও পাড়ার মধ্যে যেহেতু বাড়ি, তো যেতে তো হবেই। আমার বাড়িতে কেউ ছিল না বলে আমি সেখানে যাই, গিয়ে দেখি যে এতদিন যে মহিলাটাকে আমি স্বপ্নে দেখতাম, ওই মহিলাটার ছবি বড় করে ওখানে চেয়ারের মধ্যে রাখা। সেখান থেকে বুঝতে পেরেছিল যে একে দেখতে? হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম যে আমি তো স্বপ্নে এক্স্যাক্টলি একেই দেখতাম। তখন আমার অবস্থাটা সেই মুহূর্তে ভাবতো যে আমার অবস্থাটা সেখানে দাঁড়িয়ে কেমন হয়ে গেছে। আমি ভাবছি একে আমি স্বপ্নে দেখতাম, কিন্তু এর সাথে আমার 7 জন্মেও কোনোদিনও দেখা হয়নি আমার, আমি ওকে দেখিও নি কোনোদিনও, চিনতাম না কোনোদিনও। একে আমি স্বপ্নে দেখতাম আর হুবহু সেই, মানে কোনো ভুল নেই। এবার আমিও একটি স্বাভাবিকভাবে একটা শ্রাদ্ধ বাড়িতে গেলে মানুষের ফুল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আমিও একটি মালা নিয়ে গেছিলাম পরানোর জন্য, কিন্তু আমি পরাইনি। আমি ওদেরই একজনকে রিলেটিভকে বললাম একটুখানি মালাটা পরিয়ে দেবেন আর এই মিষ্টিটা। হ্যাঁ, আমাকে ওরা বলছে যে খেয়ে যাবে না, কিছু খেয়ে যাও। আমি যে দেখুন, আমি কিছু মনে করবেন না, আমি এইসব বাড়িতে খাই না, তো আমার এমনিতেই ছেলেটা ছোট, বুঝতেই পারছেন। ওটা বলে জাস্ট আমি বেরিয়ে চলে আসি। ঠিক আছে, আমার ততক্ষণে মনে হচ্ছিল আমার এসবের দরকার নেই, অনেক হয়েছে, এগুলোর থেকে আমি অনেক কষ্টে রেহাই পেয়েছি, আমি আর ফিরে পেতে চাই না এগুলো জীবনে। এবার চলো বাড়িতে। আমার ফিলটা এরকমই চলে এসেছিল তখন। আমি তো আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি খালি তখন না আমি কি জানি মনে হলো জানি না, আমি কাঁদছি, কেঁদে কেঁদে ভাবছি যে আমার সাথেই কেন এটা হলো। আমার সাথে হওয়াটা কি খুব দরকার ছিল? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আর আমার সাথে তো ওর কোনো মানে শত্রুতাও নেই। ও তো চাইলে আরো ওর ওর পরিবারের মানুষকে দেখা দিতে পারতো, ওর পরিবারের মানুষের থেকে শত্রুতা করতে পারতো, কিন্তু কেন আমি কেন? আমি তো ওকে চিনিও না, আমি তো ওর কোনো ক্ষতিও করিনি। তখন আমি ভাবলাম হয়তো বা ও চাইতো যে আমার মতনই এরকম একটা গুছিয়ে সংসার করবে, ওরও একটি সন্তান ছিল, আমার মতনই, আমার ছেলের মতনই একটি ছেলে ছিল। তখন আমার মনে হলো যে হয়তো ও এগুলো পায়নি বলে এগুলো এগুলো করেছে অত্যাচার আমার উপর। এটাই এই ঘটনা, আর কি বলবো। আমি আর চাই না এটা এরকম কারোর সাথে হোক। আমি মানে বুঝতে পারছি আমি। ভেঙে পড়েছি যাকে বলে। ওটার পরে তো আমি খুব মানে আমার রিকভার হতে অনেক টাইম লেগেছিল, অনেক, মানে ছোট্ট ইনসিডেন্ট তো নয়, একটা 3 বছর ধরে ঘটা ঘটনা, এটা থেকে বেরিয়ে আসতেও তো তোমার সময় লাগবে। আর ওটার জন্য তো আমার সংসারের মধ্যেও অনেক এফেক্ট পড়েছে, অনেকের সাথে অনেক তোমার শত্রুতা। বয়সটাও তো কম ছিল। হ্যাঁ, বয়সটাও কম ছিল। দেখো এমনিতেই বয়স কম, সংসারে মানিয়ে গুছিয়ে নিতেও একটু সময় লাগে, তার মধ্যে যদি এরকম ঝগড়া অশান্তি হয়, ঠিক আছে। তা আর কি বলবো, মানে প্রথম 3-4 বছর তো আমার এগুলোতেই বোধহয় সময় নষ্ট হয়ে গেছে। এখন আমি 2025 থেকে আমি বলতে পারি খুব ভালো আছি। আমার 24 পর্যন্ত অনেক ঝড়ঝাপটা, আমাকে 24-এর প্রথম উইক পর্যন্ত আমাকে অনেক সাফার করতে হয়েছে, এটার জন্য, শুধু এই ঘটনাটার জন্য আমাকে। হ্যাঁ, জানি না কার কোনো ক্ষতি হয়েছে নাকি আশেপাশে, আমি তো বলতে পারবো না, আমার সাথে সেরকম ভাবে যেহেতু কারো কথা হয়নি, কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে সংসার জীবনে। এখন আমি ওগুলোর থেকে অনেক বেরিয়ে এসেছি, আমার ছেলের জন্য আমি বেরিয়ে এসেছি। এখন আমি আমার দিনটা আমার ছেলেকে নিয়েই কেটে যায় বলতে গেলে, ছেলেকে বা মানুষ করতে গিয়ে, বড় করতে গিয়ে। আমি চাই না এইসব আর কারোর সাথে হোক। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আর হ্যাঁ, আপনারা যদি কৌস্তবের আড্ডার নতুন ভিডিও দেখতে চান, তাহলে সেখানে নতুন ভিডিও এসে গেছে, আপনারা ডেফিনেটলি সেখানে গিয়ে নতুন ভিডিও দেখে নিতে পারেন। এছাড়া আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195।
তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে